আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু সবাই কমেন্ট করেন প্লিজ। ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা সবাই একটু কমেন্ট করবেন প্লিজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোন আমার, ঠিকমতো একটা মতো সবকিছু দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি কিনা একটু জানাবেন মেমরি করে। কেউ কি ম্যাথ ছাড়া এমবিএ এক্সাম পাস করতে পারবে? হ্যাঁ, আপনি যদি কি বলবো, ওই যে পুরোপুরো মার্কস পেয়ে যাবেন ম্যাথ ছাড়াই, পাস মার্কস পেয়ে যাবেন, সমস্যা নেই। আমাদের এখন একদম বড় ভাই ম্যাথ একটা প্রশ্ন আনসার করেন, ম্যাথ আনসারই করবে। এটা অনেক বছর আগের কথা, সম্ভবত 15 বছর আগের কথা। তো উনি একটা প্রশ্ন আনসার করে নাই, কিন্তু পাস করেছে। ম্যাথ উনি পারে না, আমাদের বলতে একটা অংশ করে না, এই জন্য ম্যাথ ছাড়াই যদি আপনার পরিপূর্ণ পাস মার্ক দিতে যায়, সেটা ম্যাথ দরকারই নেই। এই হচ্ছে ব্যাপার। যেহেতু আমার তাদের উপরে শোনা যাচ্ছে না, একটু মধ্যে জানালা ধরে বলতে হবে হয়তো পারবে 40 করে পাস, 40 করে পাস। ছাড়া সহজ হবে না, 40 করে পাস। শেফালি আর মানিকেরা বলে কেমন আছে? ওরে দেশের মধ্যে সব মনে রাখছে নাকি? হ্যাঁ, শেফালি বেশি কথা না বলি, এখন ক্লাস করতে হবে। শেফালি ওকে, তাও বিষয় কোনো শুনতে একদম সময় ওই যদি করা যাবে না, আমরা রেখে দিলাম। আর টপিকটা কোনো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সাউন্ড কথা স্পষ্ট না, তাই সাউন্ড ক্লিয়ার না বলে সাউন্ড ক্লিয়ার হওয়ার কথা। হ্যালো হ্যালো হ্যালো, ওকে, এবার দেখেন ঠিক আছে কিনা, সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহেরবানি করে মাননীয় আদালত। সাউন্ড ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহেরবানি করে, একটু ভাই বোন আমার। এবার কি ঠিক আছে? হ্যাঁ, একটু জানাইতে হবে, না জানাইলে আমি কেমনে বুঝবো? সবাই একটু কমেন্ট করতে হবে। এবার ঠিক আছে? জ্ঞান জ্ঞান করতেছে, তাই কি বলে স্যার? ভালোভাবে বোঝা যায় না স্যার। ঠিক আছে, গুড। বৈশাখী বলছে স্যার ঠিক আছে। কি রে বৈশাখী? বৈশাখীর কাছে আবার ঠিক হলো কেমনে? সাক্ষী সাক্ষী বৈশাখী, দেখি দেখি। ঠিক আছে ঠিক আছে ভাই, একটু বলেন। ওকে, এখন ক্লিয়ার? জি স্যার, সাউন্ড ক্লিয়ার আছে। ওকে ভাই, একটু জানাইতে হবে। যেহেতু ক্লিয়ার, আর কোনো সমস্যা নেই, আমরা শুরু করে দিলাম ইনশাআল্লাহ। সবাইকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েছি। হ্যাঁ, আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করি, নিশ্চয়ই আল্লাহ পাক বরকত দিবেন ইনশাআল্লাহ। ওকে ভাই, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমাকে আজকের ক্লাসে শুরুর আগে আমাকে সত্যি করে একটা আমাকে কথা বলেন। সেটা হচ্ছে আমি যে একটা কাজ দিয়েছিলাম, এক্সারসাইজ দিয়েছিলাম, সেই কাজটা করেছেন কে কে? আমি যে একটা কাজ দিয়েছিলাম বা এক্সারসাইজ দিয়েছিলাম, সেই এক্সারসাইজটা করেছেন কে কে? আমি একটা কথা বলেছিলাম যে ভাইয়া, যে কোনো একটা প্যাসেজ অথবা এসে অথবা প্যারাগ্রাফ থেকে প্রত্যেকটা ওয়ার্ড আইডেন্টিফাই করবেন, অথবা নাউনগুলোকে অ্যাটলিস্ট আইডেন্টিফাই করবেন। এটা নাউন, এটা নাউন, এটা নাউন। কেন? কারণ আপনি যে 14টা রুলস পড়লেন নাউন চেনার, সেগুলো রিভিশন হবে, সেগুলো হৃদয়ের মধ্যে আজীবনের জন্য সেট হবে, চাইলেও মৃত্যুবন্ধ বলতে পারবেন না। হ্যাঁ, এবং একদম বুড়ো হয়ে গেলে, বুড়ি হয়ে গেলে আপনার মনে থাকবে ইনশাআল্লাহ। কে কে করেছেন দেখি? জি স্যার করেছে, আলহামদুলিল্লাহ, গুড। এই জন্যই আসলে আপনারা এত ভালো, এত ভালোবাসি আপনাদেরকে এবং আপনাদেরকে এত ভালো লাগে। গুড, সবাই করেছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। অনেক দোয়া, অনেক শুভকামনা। আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন, অনেক উত্তম জীবন দান করেন, দুনিয়া আখিরাতের বাদশা অথবা রাজকুমার অথবা রাজকুমারী বানায় দেন, আমিন। উত্তম এবং সহজ পবিত্র রিজিকের ব্যবস্থা করে দেন, আপনার জীবনটাকে আল্লাহ পাক অনেক অনেক সুন্দর করে দেন। তাহলে সত্যি করে বলেন, এটা করতে গিয়ে ভালো লাগছে না? বলেন ভালো লাগছে কার কার? কমেন্টে লিখুন স্যার ভালো লাগছে। এই, এটা করতে গিয়ে ভালো লাগছে কার কার? যে স্যার এই কাজটা করতে গিয়ে আমার অসম্ভব ভালো লেগেছে, যখন আমি বুঝতে পেরেছি এটা নাউন কেন প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড, এটা নাউন কেন পসিবল একটির পরে একটা ওয়ার্ড, এটা নাউন কেন আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, এটা নাউন কেন, তাই না বলেন? তো এই জন্য এটা যখন আপনি করেছেন তখন কি হয়েছে ব্যাপারটা যেটা হয়েছে স্যার স্যার এখন যেখানে বাক্য দেখি সেখানে নাউন খুঁজি। লাবণী বিনতে হাকিম, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখেন, আপনার মনে সব আশা পূর্ণ করে দেন, দুনিয়া আখিরাতে সব দিয়ে দেন, আপনার সব দিয়ে দেন। অনেক ভালো লাগছে আপনার এই কথাটা, আমার অনেক ভালো লাগছে। ঠিক আছে, আমি বিশ্বাস করেন আমিও ঠিক এই টাইপের কোনো একটা ইংরেজি বাক্য দেখলেই আমি খুঁজতে থাকি, এটা কি নাউন, এটা কি পরেরটা কি প্রোনাউন, পরেরটা কি ভার্ব, পরেরটা কি। এটা হচ্ছে আমার একটা নেশা হয়ে গেছে একদম। তো এই যে এটা খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ, যে লাবণী এই কাজটা কিন্তু করে আলহামদুলিল্লাহ। বাক্য দেখলেই নাউন খুঁজতে হবে। যেমন আজকে আমরা প্রোনাউন পড়ে ফেলবো, মানে প্রোনাউন
পড়বো, বাক্য দেখলে প্রোনাউন খুঁজতে হবে, ভার্ব পড়বো, বাক্য দেখলে ভার্ব খুঁজতে হবে। এভাবে একটা একটা করে যখন সবগুলো পড়ে ফেলবো তখন কি হবে, তখন আর কেউ আটকাইতে পারবে না। আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে প্রিয় ভাই বোন আমার, আমি আবার স্মরণ করে দিচ্ছি, ইংরেজির অলিগলি তিনটা। ইংরেজির অলিগলি কয়টা? অলিগলি, খুব খেয়াল করেন প্লিজ, খুব খেয়াল করেন। অলিগলি, ইংরেজির অলিগলি হচ্ছে তিনটা। কয়টা বলেন তো ভাইয়া? তিনটা। ইংরেজির অলিগলি কয়টা? মনোযোগ প্লিজ। এই কথা পৃথিবীর কোনো বইতে নাও পেতে পারেন, তো মনোযোগ দিতে হবে প্লিজ প্রিয় ভাই বোন আমার। এই কথাটা পৃথিবীর কোনো বইতে নাও পেতে পারেন, তো একটু মনোযোগ দিতে হবে। আমি বলবো না যে পাবেন না, হয়তো পাইতেও পারেন, তবে না পাওয়ার সম্ভাবনা বেশি। সেটা হচ্ছে ইংরেজির অলিগলি তিনটা। একটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার ওয়ার্ড, আর একটা হচ্ছে ভাইয়া ফ্রেজ, ফ্রেজ, আর একটা হচ্ছে ভাইয়া ক্লজ, CLAUSE। এই হচ্ছে তিনটা ইংরেজির অলিগলি। এই তিনটা হচ্ছে ইংরেজির কি ভাইয়া বলেন? অলিগলি। এই তিনটাই হচ্ছে ইংরেজির অলিগলি। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, মজার একটা ব্যাপার হচ্ছে আমরা যখন প্রথম ঢাকা শহরে যাই, প্রথমবার যখন ঢাকা শহরে যাই বা গিয়েছিলাম, একটু ভয় ভয় লাগছে না বলেন? আল্লাহ আমার চেইন, আল্লাহ আমার বেল্টি ব্যাগ, আল্লাহ আমার মোবাইল, মানে হায় হায়। কারণ ঢাকা শহর তো ছিনতাইকারীর শহর, তো ভয় 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 কাজ করতো। পকেট একটু পরপর হাত দিতেন, আমার মানি ব্যাগ আছে তো, ও আমার চেন 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 আছে, আমার আংটি আছে তো, তাই না বলেন? একটু ভয় ভয় লাগছে। কিন্তু যখন একটা মানুষ ধরেন কথার কথা 8 বছর 10 বছর ধরে ঢাকায় বসবাস করে, তখন কি আপনার ভয় লাগে? আপনি যখন প্রথম দিন ভার্সিটিতে গিয়েছিলেন একটু ভয় ভয় লাগছে না বলেন? একটু একটু অপরিচিত, একটু ভয় ভয় কাজ করেছে। কিন্তু যখন আপনি কোনো একটা কলেজে, মানে ভার্সিটিতে কোনো একটা কলেজে 5-7 বছর 8-10 বছর ধরে পড়াশোনা করেছেন, তখন কি আর ভয় লাগে না? তো তখন আমরা গর্ব করে বলি এই শহরের সব অলিগলি আমার চেনা, এই শহরের সব অলিগলি আমার কি ভাইয়া চেনা। তার মানে আমরা যখন একটা জায়গায় অনেকদিন স্টে করি বা থাকি, তখন কিন্তু আর সেই জায়গাটা ভয় লাগে না। কেন? তখন আমরা চিনে যাই, অলিগলি সবকিছু চিনে যাই, তখন আর ভয় লাগে না, তখন আর ভয় লাগে না। না চিনলে ভয় লাগে। ঠিক সেম ইংরেজিতে আমাদের শিক্ষার্থীদের বা প্রিয় ভাই বোনদের ভয়ের কারণটাই হচ্ছে এটা, যে ইংরেজির অলিগলি সম্পর্কে আমাদের ধারণা নাই। বলতে পারবেন আজকের আগে কোনোদিন আপনি শুনছেন ইংরেজির অলিগলি তিনটা? বলেন, পৃথিবীর কোনো জায়গায় আপনি শুনেছেন যে ইংরেজির অলিগলি তিনটা? খুব খেয়াল করে দেখেন। তাহলে কি ভাই অলিগলিগুলো? একটা হচ্ছে ওয়ার্ড, আর একটা হচ্ছে ফ্রেজ, আর একটা হচ্ছে ক্লজ। এই তিনটা হচ্ছে ইংরেজির অলিগলি। কেন অলিগলি বললাম সেটাও আমি ভেঙে বলতেছি। এবার খেয়াল করে দেখেন, আমি যখন কোনো একটা বাক্য লিখবো, খুব খেয়াল করে দেখেন, ছোট্ট করে আমি একটা বাক্য লিখবো। দেখেন ছোট্ট করে একটা বাক্য লিখবো। দেখেন I want to see my mother before I die. খুব খেয়াল করতে হবে, মনোযোগ দিতে হবে প্লিজ, ভালো লাগবে। দেখেন আমাদের প্রত্যেকটা ক্লাস ভালো লাগার একটা, মানে কি বলবো, ডিব্বা হবে, মানে ফ্যাক্টরি হবে। মানুষ কনসার্টে গিয়ে যেমন আনন্দ পায়, মজা পায়, কনসার্টে যাওয়ার জন্য কিন্তু মানুষ মরিয়া হয়ে থাকে। কেন? আনন্দ আছে, মজা আছে। আমাদের ক্লাসে আপনার কনসার্টে থেকে বেশি আনন্দ হবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনার মনে হবে দূর, কনসার্টে থেকে বেশি এখানে মজা হবে। শুধু মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ? যাও বানাও। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, মজা কাকে বলে? আপনার জন্য গুড নিউজ আসছে। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এইখানটাতে এই যে দেখেন, আমরা যে বললাম ইংরেজির অলিগলি তিনটা, সেটা কি ভাইয়া? একটা হচ্ছে ওয়ার্ড, একটা হচ্ছে ফ্রেজ, আর একটা হচ্ছে ক্লজ। বানাও, তাতে বানাও। এখন না, সেট আপ নষ্ট হয়ে যাবে, আসার দরকার নেই, বানাও, তাতে বানাও। হ্যাঁ, ইংরেজির অলিগলি হচ্ছে তিনটা। একটা হচ্ছে ওয়ার্ড, একটা হচ্ছে ফ্রেজ, আর একটা হচ্ছে ক্লজ। অর্থাৎ একটা বাক্যে 3 ধরনের পার্ট থাকে, ওয়ার্ড থাকে, ফ্রেজ থাকে, ক্লজ থাকে। এর বাইরে কিছু থাকে না সাধারণত। অর্থাৎ যেখানে আপনাকে আন্ডারলাইন করুক, ধরেন এটা একটা, এখানে একটা আন্ডারলাইন করলো, এখানে একটা আন্ডারলাইন, এখানে, এই যে এরকম ভাবে যেখানে আন্ডারলাইন করুক, সেটা এই তিনটার ভিতরে হবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ কোনো একটা কিছুর নিচে, কোনো একটা ওয়ার্ডের নিচে হয়, কোনো একটা জায়গায় যদি আন্ডারলাইন করা হয়, সেটা হয় ওয়ার্ড হবে, না হয় ফ্রেজ হবে, না হয় ক্লজ হবে। হয় ওয়ার্ড হবে, না হয় ফ্রেজ হবে, না হয় ক্লজ হবে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার ওয়ার্ড কি জিনিস? ওয়ার্ড হচ্ছে ভাইয়া একটা হলে তাকে ওয়ার্ড বলে। আমি হালকা করে বলতেছি, আজকে এটা বিস্তারিত বলবো না, আমরা এটার উপর ডেডিকেটেড একটা ক্লাস নিব, টেনশন নেওয়ার দরকার নেই। একটা না, এটার উপর 2-3টা ক্লাস হবে। আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করবো বাড়ায় ক্লাস নেওয়ার ইনশাআল্লাহ। যাই হোক, এবার যেটা ভাই বলছিলাম, এই ওয়ার্ড কি জিনিস ভাইয়া? ওয়ার্ড মানে হচ্ছে একটা হলে তাকে ওয়ার্ড বলে। আমি মুখে বলছি, খুব খেয়াল করেন, একটা হলে তাকে ওয়ার্ড বলে। এটা আবার কি জিনিস? মানে এটা একটা ওয়ার্ড, 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 এটা একটা ওয়ার্ড। তাহলে ওয়ার্ডের পরিচয় পেয়ে গেছি। একটা হলে তাকে কি বলবে? ওয়ার্ড হলে। অর্থাৎ প্রত্যেকটা সিঙ্গেল যে জিনিসগুলো রয়েছে বা কম্পোনেন্ট বা উপাদানগুলো রয়েছে, এগুলো হচ্ছে ওয়ার্ড। এবার প্রশ্ন হচ্ছে স্যার, ফ্রেজ কি জিনিস? ফ্রেজ হচ্ছে ভাই একটা বেশি ওয়ার্ড। ফ্রেজ হচ্ছে, আমি শর্ট করে বলি যে একটা বেশি ওয়ার্ড।
একটার বেশি ওয়ার্ড। ফ্রেজ হচ্ছে ভাই একটার বেশি ওয়ার্ড, কিন্তু সেখানে সাবজেক্টও থাকবে না, ভার্বও থাকবে না, এটাকে বলা হয় ফ্রেজ। যেমন ধরেন এই যে এখানে দেখেন, এই যে এখানে এইটা একটা ফ্রেজ, এই যে টু সি একটা ফ্রেজ। তার মানে খেয়াল করে দেখেন, প্রথম প্রথম সবচেয়ে ছোট, যেমন আমরা বলি না বাক্যের সবচেয়ে ক্ষুদ্রতম অংশকে কি বলে, বাক্যের সবচেয়ে ক্ষুদ্রতম অংশকে কি বলে মনে আছে? ধ্বনি, কথার কথা। যদিও বাংলা ব্যাকরণ এখন আপাতত বেশি মনে নাই। তারপরে শব্দের ক্ষুদ্রতম একককে কি বলে, এরকম প্রত্যেকটা বাক্যের ক্ষুদ্রতম বৃহত্তম একক রয়েছে। ঠিক সেম ইংলিশ বাক্যের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে ভাই ওয়ার্ড, এর নিচে আর নাই। ওয়ার্ড মানে সিঙ্গেল, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা, এটা প্রত্যেকটা একটা একটা ওয়ার্ড। কেমন? এরপরে ওয়ার্ডের থেকে একটু বড় হচ্ছে ভাই ফ্রেজ। তাহলে এই যে এটা একটা ফ্রেজ, কেন এখানে সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই। তারপরে এই যে এইটুকু, এটা একটা ফ্রেজ, কারণ এখানে সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই। অর্থাৎ এভাবেই সিস্টেমগুলো হয়। এবার হচ্ছে ক্লজ কি জিনিস? ক্লজ হচ্ছে এখানেও একটা বেশি ওয়ার্ড থাকবে, তবে ক্লজে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। তার মানে ধরেন কথার কথা আমি যদি বলি এইটুকু কি, এইটুকু হচ্ছে ভাইয়া একটা ক্লজ, কেন এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, একটা কি আছে, ভার্ব আছে। এইটুকু কি, এটা একটা ক্লজ, কেন একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। তো এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা যেটা বলছিলাম, তাহলে একটা বাক্যের তিনটা অলিগলি মূলত থাকে, তিনটা অলিগলি কি, সেটা ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ। অর্থাৎ যেখানে আন্ডারলাইন করুক এই তিনটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। যাই হোক, এগুলো আমরা আজকে আমি খুব বিস্তারিত আলোচনা করছি না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বললাম যে ইংলিশটা যদি আপনি ভালো মতো বুঝে বুঝে পড়েন, ইনশাল্লাহ ইংলিশ হবে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। যে ইংরেজির জন্য বারবার ব্যর্থ হয়েছেন, বারবার আপনি চাকরি পরীক্ষায় ফেল করেছেন, সেই ইংরেজি হবে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি ইনশাআল্লাহ। এবং এটা আমরা কে কে চাই যে ইংরেজিকে আমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি বানাতে চাই, ইংরেজিতে সবচেয়ে বেশি মার্কস পেতে চাই। তো যে ইংরেজিতে আপনি ফেল মেরেছেন, সেই ইংলিশে সবচেয়ে বেশি মার্কস পাবেন, বাংলা, ম্যাথ, জিকের থেকেও বেশি মার্কস পাবেন ইংলিশে ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে বলছি, আমি জেনে শুনে বুঝে সব জেনে বলছি। শুধু আপনাদের একটাই কাজ, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, আর কমেন্টে বেশি কথা বলা যাবে না, ঠিক আছে? এটা আমার একদমই পছন্দ না, একদমই পছন্দ না। স্যার 1.5 ঘন্টা করে ক্লাস নেবেন? হ্যাঁ 1.5 ঘন্টা করে ক্লাস নেবো, আজকে 11:30 মধ্যে শেষ করে দিব। এখন থেকে 1.5 ঘন্টা করে ক্লাস হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আপনাদের মনের যত আবেগ, যত অনুভূতি, যত কথা মন খুলে ভাইকে বলবেন, আমি আপনাদেরকে ভালোবাসি এবং আপনাদের ভালো চাই। তো মন খুলে ভাইকে বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। গুড। শারমিন চায়, সন্ধ্যা তারা চায়, তার মর্জিনা আমি চাই, আলী আজম চায়, অপরাজিত শত্রু চাই, মাহমুদ আক্তার চায়। অনেক ধন্যবাদ, আপনাদের সবার আশা পূর্ণ হোক এবং আমি সেইভাবেই আপনাদেরকে পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেমন? যাই হোক, আজকে এখানটাতে আমরা সময় নষ্ট করছি না, শুধু এইটুকু বোঝানোর জন্য বললাম যে ভাইয়া অলিগুলি চিনে গেলে আপনার আর ভয় লাগবে না। আর ইংরেজির অলিগুলি হচ্ছে তিনটা, একটা হচ্ছে ওয়ার্ড, একটা হচ্ছে ফ্রেজ, একটা হচ্ছে ক্লজ। এবার আমি হালকা আরেকটু বলে শেষ করে দিচ্ছি। এবার দেখেন, তাহলে ওয়ার্ড হচ্ছে ভাইয়া 8 প্রকার, ফ্রেজ হচ্ছে 10 প্রকার, ক্লজ হচ্ছে 5 প্রকার বা 6 প্রকার, কথার কথা। তাহলে 10 8 18, 18 5 23, এই 23 প্রকার যদি আপনি কোনোভাবে শিখে যেতে পারেন ইনশাআল্লাহ, আপনাকে আর ইংরেজিতে আটকাইতে পারবে না। অর্থাৎ যেখানে আন্ডারলাইন করুন, পৃথিবীর যেখানে আন্ডারলাইন করুক, পৃথিবীর যেখানে আন্ডারলাইন করুক, পৃথিবীর যেখানে আন্ডারলাইন করুক, আপনাকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে বলছি। কেন? কারণ এই তিনটার বাইরে নাই তো কিছু, ইংরেজি অলিগলি হচ্ছে এই তিনটা, ঠিক আছে ইনশাআল্লাহ। তো অর্থাৎ যেখানে আপনি আন্ডারলাইন করেন সেটা হয় ওয়ার্ড হবে, না হয় ফ্রেজ হবে, আর না হয় ক্লজ হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো এখন আমরা ওয়ার্ড মানে কি জিনিস? ওয়ার্ড হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 8 প্রকার, ওয়ার্ড হচ্ছে 8 প্রকার। ওই যে পার্টস অফ স্পিচ মানে নাউন, প্রোনাউন, এগুলোই হচ্ছে ওয়ার্ড। তার মানে প্রত্যেকটা ওয়ার্ড পার্টস অফ স্পিচের 8টার ভিতরেই হবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। হয় সেটা নাউন হবে, না হয় সেটা প্রোনাউন হবে, না হয় ভার্ব হবে, না হয় প্রিপোজিশন। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে ওয়ার্ড হচ্ছে 8 প্রকার, মানে কি? ওই যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, তাহলে ওয়ার্ড হচ্ছে 8 প্রকার, মানে ওই পার্টস অফ স্পিচের 8 প্রকারটাই হচ্ছে ওয়ার্ড আর কি। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড পার্টস অফ স্পিচের 8টার ভিতরেই হবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে ইনশাআল্লাহ? যেখানে আন্ডারলাইন করেন সেটা 8টার ভিতরে থাকবে। দেখেন আমি প্রমাণ দেখাই। যেমন ধরেন আই, এটা একটা প্রোনাউন, তারপরে ওয়ান্ট এটা হচ্ছে একটা ভার্ব, টু এটা হচ্ছে প্রিপোজিশন, সি হচ্ছে একটা ভার্ব, তারপরে মাদার হচ্ছে নাউন, বিফোর হচ্ছে কনজাংশন, ডাই হচ্ছে ভার্ব। তাহলে খেয়াল করে দেখেন তো, প্রত্যেকটা ওয়ার্ড পার্টস অফ স্পিচ 8টার ভিতরে আছে না বাইরে গেছে? কথা বলেন, ভিতরেই আছে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড পার্টস অফ স্পিচ 8টার ভিতরেই কি হবে ইনশাআল্লাহ, বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যাই হোক, তো এত কথা যেই কারণে বললাম সেই কথাটা হচ্ছে ভাইয়া, এখন কিন্তু আমরা ওয়ার্ড শিখতেছি আলহামদুলিল্লাহ। কি শিখতেছি বলেন? ওয়ার্ড শিখতেছি। নাউন শিখলাম, এখন প্রোনাউন শিখবো, তারপর ভার্ব শিখাবো, প্রিপোজিশন, এইভাবে প্রত্যেকটা শিখবো। তারপর ফ্রেজ 10 প্রকার, এটাও শিখাবো, ক্লজ 5 প্রকার, এটাও শিখাবো। অর্থাৎ এই 23 প্রকার শিখাবো। অর্থাৎ ইংরেজির অলিগলি কয়টা? 3টায়। 3টে অলিগলি ভাগ হয়ে গেছে, হ্যাঁ, সাব অলিগলি হয়ে গেছে 23টা। এই 23টা অলিগলি আপনাদের শিখাই দিব আলহামদুলিল্লাহ, বলবেন না?
আরে বলেন না আলহামদুলিল্লাহ। তাই খুশি খুশি খুশি। বিশ্বাস করেন এই 23টা অলিগুলি পড়ার পর আল্লাহর রহমতে পৃথিবীর যেখানে আন্ডারস্ট্যান্ড করুক আপনাকে আটকাতে পারবে না। সে আপনি যত দুর্বল হন আপনাকে আমি স্ট্রং বানাবো ইনশাআল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর সাহায্য। ভাই বলেন খুশি খুশি কাটা খুশি হয়েছেন কে কে? একটু দ্রুত বলতে হবে, দ্রুত। ভাইয়া দ্রুত বলতে হবে খুশি কে কে? এই তো খুশি, মর্জিনা খুশি, আলহামদুলিল্লাহ। আলিয়াদম ভাইয়া খুশি, মাহমুদ আক্তার খুশি, শাকিলা খুশি, সুরাইয়া খুশি, আফরোজা খুশি। অনেক ধন্যবাদ। আপনাদেরকে আল্লাহ পাক বরকত দান করেন। রমজান মাস, আল্লাহ কি বলবো, রোজা রেখে বলছি, আল্লাহ যেন আপনাদেরকে পবিত্র এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, আপনাদের মনের সমস্ত আশা আল্লাহ পাক পূরণ করে দেন ইনশাআল্লাহ। ওকে, শুনেন না প্রিয় ভাই বোন আমার, খুশি 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 হয়েছেন কে কে? এই 23টাই শিখাই দিব ইনশাআল্লাহ। যেখানেই যেই গলিতেই আপনাকে ধরুক, যেই অলিতেই আপনাকে ধরুক, যে অলিগলিতে আপনাকে আটকে রাখতে পারবেন, আপনি ছুটে আসতে পারবেন ইনশাআল্লাহ। এরকম থাকতে হবে, মানে নিজের মধ্যে কিন্তু এরকম কনফিডেন্স থাকতে হবে। আপনি আমার কথাবার্তা বুঝেন তো আল্লাহর রহমতে, মানে কথাবার্তার ধরন দেখে বুঝতেছেন তো কনফিডেন্সের লেভেল। তো আপনাকে এরকম কনফিডেন্স রাখতে হবে বা কনফিডেন্স নিয়ে কথা বলতে হবে ইনশাআল্লাহ। তো আমি এটা আপনাদের করে দিব আল্লাহর হুকুমে। আপনাদের এই কনফিডেন্সটা আমি তৈরি করে দিব। এই কনফিডেন্সটা কি তৈরি করে দিব। আমাদের ভাইয়া একটা প্রশ্ন করেছে, স্যার আমরা সিবিতে কি লিখবো স্যার? ট্রাভেল লিখবো না ট্রাভেলিং লিখবো? ট্রাভেল লিখবো নাকি ট্রাভেলিং লিখবো? স্যার আমরা প্লে লিখবো নাকি প্লেইং লিখবো? হ্যাঁ, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আপনাকে লিখতে হবে নাম। সো ট্রাভেল হচ্ছে ভার্ব, খুব খেয়াল করতে হবে প্লিজ। ট্রাভেল হচ্ছে ভার্ব, আপনার উপস্থাপনের উপর ভিত্তি করে আপনি এটা করবেন। আপনি যদি বলেন স্যার আই হ্যাভ সাম হবিজ, আমার কিছু শখ আছে, তখন আপনাকে বলতে হবে মাই হবিজ আর, এই যে এভাবে বলবেন আর কি, মাই হবিজ আর, মাই হবিজ, হবিজ কথার কথা আর, মাই হবিজ আর, এই যে এভাবে লিখবেন ট্রাভেলিং, তারপরে প্লেইং, তারপরে লিখবেন গার্ডেনিং, গার্ডেনিং, তারপরে কি হইতে পারে আরো যা যা থাকে আর কি, হ্যাঁ, হেল্পিং পিপল, ডোনেটিং মানি, এরকম। সো তখন অবশ্যই, কারণ এই যে দেখেন আপনি বললেন আমার কিছু হবি আছে, তখন হবিগুলোর নাম বলতে হবে। ওই প্রথম ক্লাসে বলছিলাম, আপনি বললেন আমার কিছু হবি আছে, এর পরের কথাটা কি হবে? ওই হবিগুলোর নাম বলতে হবে, ওই শখগুলোর নাম বলতে হবে, নাম বলতে হবে, নাম। আর নাম মানে কি ভাইয়া? নাউন। নাম ইকুয়াল টু কি ভাইয়া? নাউন। নাম ইকুয়াল টু নাউন। ট্রাভেল হচ্ছে ভাইয়া ভার্ব। ট্রাভেল কি ভাইয়া? ভার্ব। আর ভার্বকে কি বানাইতে হবে? নাউন। ভার্বকে নাউন বানানোর জন্য তার সাথে দিতে হয় আইএনজি। বুঝছেন কিনা ভাইয়া? ভাই এটা যে প্রশ্ন করছেন ক্লিয়ার কিনা একটু বলতে হবে। ভাই ক্লিয়ার কিনা? হ্যাঁ, আমরা এখনই ক্লাস শুরু করে দিচ্ছি ভাই, ক্লাস শুরু করে দিচ্ছি, টেনশন নিয়ে না, আমরা এখনই ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। ভাই ক্লিয়ার কিনা বলেন? তাহলে আমার কিছু শখ আছে, শখগুলোর নাম বলতে হবে। তাহলে নাম মানে কি? নাউন। ট্রাভেল হচ্ছে ভার্ব। আর কোনো ভার্বকে নাউন বানাইতে, এই যে কোনো একটা ভার্বকে নাউন বানাইতে কি লাগে? তার সাথে আইএনজি দিতে হয়। এই জন্য বলতে হবে ট্রাভেলিং, প্লেইং, গার্ডেনিং। ঠিক আছে? আর আপনি যদি এভাবে বলেন যে স্যার আই লাভ টু, তখন আবার এই যে টু এর পরে দিতে হবে প্লে, বেস ফ্রম, তখন দিতে হবে ট্রাভেল। এগুলো সিস্টেমেটিক্যালি চলে আসবে আর কি। তারপরে গার্ডেন, এরকম আছে। যাই হোক, আমরা আজকের ক্লাস শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহ। অনেক কথা বললাম, আশা করি এই কথাগুলো বুঝতে পেরেছেন। এবার একটু খেয়াল করে দেখেন। প্রশ্ন হচ্ছে ভাই প্রোনাউন খুব কঠিন না, আবার সহজও না। প্রোনাউন খুব কঠিনও না, আবার কি ভাইয়া সহজও না। সবাই চায় শিক্ষক থেকে বেশি বেশি সময় নিব, কিন্তু এরা চায় না। আচ্ছা বাদ দেন। আচ্ছা একটু তাকান ভাইয়ের দিকে, একটু তাকান ভাইয়ের দিকে। প্রোনাউন খুব কঠিন না, আমি আবার বলছি, প্রোনাউন কিন্তু খুব কঠিন না, আবার সহজও না। খুব কঠিন না, আবার সহজও না। খুব কঠিন না, আবার সহজও না। একটু তাকান ভাইয়ের দিকে, খুব খেয়াল করেন। তাহলে প্রোনাউন শব্দের মধ্যে খেয়াল করে দেখেন দুইটা ওয়ার্ড আছে বা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে নাউন। ভাই দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, 2 ঘন্টার ক্লাস চাই। জোর করে নাউন বানানো হবে, জিরান্ড হবে। হ্যাঁ ঠিক বলছেন, খুব খেয়াল করেন। ভাইয়ের দিকে তাকান প্লিজ, এদিকে তাকান প্লিজ, সবাই একটু এদিকে তাকান ভাইয়ের দিকে। প্রোনাউন শব্দের দুইটা অংশ আছে, খেয়াল করেন। একটা হচ্ছে ভাই প্রো, একটা হচ্ছে নাউন। এই প্রো শব্দের অর্থ হচ্ছে ভাই পরিবর্তে। প্রো মানে হচ্ছে কি ভাইয়া? পরিবর্তে। আর নাউন মানে নাউন, তার মানে নাউনের পরিবর্তে যে বসে তাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে যে বসে তাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে যে বসে তাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে যে বসে তাকে কি বলে বলেন তো ভাইয়া?
প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে যে বসে থাকে কি বলে? প্রোনাউন বলে। স্যার ফার্স্ট ক্লাসের পিডিএফ দিবেন না? দিয়ে দিব ভাই, টেনশন নেই, পিডিএফ অবশ্যই দিব। পিডিএফ দিব না কেন? পিডিএফ তো আসলে আপনাদের জন্যই, টেনশন নিয়েন না, পিডিএফ দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সব ওকে। মোহাম্মদ মাসুম ভাই একটু এদিকে তাকান আমার দিকে, এবার খেয়াল করে দেখেন এইখানে এটা তো হচ্ছে ভাই বইয়ের কথা, আমরা একটু মনের মাধুরী মিশিয়ে পড়বো। মনের মাধুরী মিশিয়ে বলে যেটা হবে আপনার সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ, চাইলেও আপনি ভুলতে পারবেন না। সেটা কিভাবে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে ভাইয়া প্রোনাউন হলো নাউনের পরিবর্তে ব্যবহৃত ওয়ার্ড, অর্থাৎ নাউনের পরিবর্তে যে বসে থাকে প্রোনাউন বলে। কিন্তু আমরা আজকে একটা কি বলবো সাইদুল স্যারের বানানো সংজ্ঞা শিখবো, অর্থাৎ মনের মাধুরী মিশিয়ে পড়বো, সেই জন্য একটা জিনিস শিখবো। সেটা হচ্ছে এই দেখেন, সেটা হচ্ছে বাক্যে যার বসার কথা সে না বসলে এবং যে বসলে চেনা যায় না তাকে প্রোনাউন বলে। ভাইয়া আমি যখন কথা বলার নিষেধ করব, একটা কমেন্টও করবেন না প্লিজ, অনুরোধ করছি। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব। মিনিমাম 1 মাস আপনি ক্লাস করতে পারবেন না। আপাতত কমেন্ট স্টপ করে দেন। এখন আমরা একটা জিনিস বুঝাচ্ছি, এটা জাস্ট মনোযোগের সাথে বুঝেন। আর আমি পড়াচ্ছি এখানে, আপনারা কমেন্ট করতেছেন এখানে, ক্লাস কি রেকর্ড থাকবে, পিডিএফ দেন, এক্সাম নেবেন, এগুলো কি ভাই? এগুলো নিঃসন্দেহে অভদ্রতার মধ্যে পড়ে। আমি আপনাদেরকে একটা হচ্ছে ইংরেজি পড়াবো, সাথে আমরা সবাই নৈতিকতা সম্পন্ন একজন মানুষ হবো, আদর্শ মানুষ হবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ কোথায় কি বলতে হয় আর কি বলতে হয় না সেটা শেখাটা খুব জরুরি। তাই কথা বুঝছেন কিনা? এই হচ্ছে ব্যাপার। প্লিজ কেউ একটা ওয়ার্ডও কমেন্ট করবেন না, একটা কমেন্টও করবেন না, তাহলে কিন্তু আমি পড়াবো না। প্লিজ একটা ওয়ার্ডও কমেন্ট করবেন না। সব ক্লাস রেকর্ড থাকবে ভাই, এটা জিজ্ঞেস করার কি আছে? ক্লাস তো রেকর্ড থাকেই, এ তো জিজ্ঞেস করার কিছু নাই। ক্লাস রেকর্ড থাকবে না, কি থাকবে? ক্লাস রেকর্ড থাকবে তো। এগুলো কেন জিজ্ঞেস করছেন? এগুলো এই যে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে সব জিজ্ঞেস করবেন। ক্লাসে দুইটা কথা হবে, একটা হচ্ছে বুঝছি আলহামদুলিল্লাহ অথবা বুঝি নাই, বুঝছি আলহামদুলিল্লাহ অথবা বুঝি নাই। এই দুইটা ওয়ার্ডের বাইরে কিছু বলবেন না, বললে আপনাদেরই ক্ষতি হবে। প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। সবাই কমেন্ট বন্ধ করে দিয়েছেন, অনেক ধন্যবাদ। ওকে, শোনেন না প্রিয় ভাই বোন আমার, তাহলে আমরা কি বললাম? একটা হচ্ছে যে নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, এটা তো আমরা সবাই জানি। বাকি আমার বানানো একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে বাক্যে যার বসার কথা সে না বসলে এবং যে বসলে চেনা যায় না তাকে প্রোনাউন বলে। খুব খেয়াল করে এবার দেখেন, আমি বললাম রহিম ইটস রাইট। আমি যদি প্রশ্ন করি ভাই কে ভাত খায়? রহিম ভাত খায়, তাহলে চেনা যাচ্ছে। যখন আমরা নাউন ব্যবহার করি তখন চেনা যায়। কে ভাত খায়? রহিম ভাত খায়। কে ভাত খায়? রহিম ভাত খায়, চেনা যাচ্ছে। কিন্তু খেয়াল করে দেখেন, পরক্ষণে আমি বললাম বা শেফালি তার ছোট বোনকে জিজ্ঞেস করলো, এ কে রে ভাত খায়? তো শেফালির ছোট বোন বলতেছে হি ইটস রাইস, সে ভাত খায়। তো শেফালি আবার জিজ্ঞেস করছে, ওই কে ভাত খায় রে? তো শেফালির ছোট বোন কি বলতেছে? সে ভাত খায়। 3 নাম্বার মানে তৃতীয়বার বলতে গিয়ে কিন্তু শেফালি চেতে গেছে, ওই গাদা কথা খায়, বারবার বলতেছে সে ভাত খায়, সে ভাত খায়। ঘরে তো আমার বাপও আছে, আমার স্বামীও আছে, আমার পোলাও আছে, সে মানে কে? সে মানে কে? তার মানে খেয়াল করে দেখেন কি ভাই বোন আমার, যখন হি বলা হচ্ছে তখন কিন্তু শেফালি চিনতে পারছে না এই যে সে আসলে কে। সে তো ঘরে তো তার বাপও আছে, ভাইও আছে, তার তার ছেলেও আছে, এই সেটা কি চেনা যাচ্ছে না। এবার খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আসলে এই যে সে বসার কথা ছিল না, হি বসার কথা ছিল না, বসার কথা ছিল রহিম। বসার কথা ছিল কি ভাই? রহিম। এই রহিম না বসে বসছে হি, আর হি বসার কারণে চেনা যায় না বা চেনা যাচ্ছে না, এই জন্য এটার নাম হয়ে গেল প্রোনাউন। তো আমরা এই সংজ্ঞাটা দিয়ে মানে শত শত হাজার হাজার প্রোনাউনের প্রশ্নের আনসার বের করতে পারবো। এই জন্যই আসলে বেসিক্যালি এটা আপনাদেরকে জানানো। শুধু বুঝতে পারলে বলেন যে স্যার বুঝছি আলহামদুলিল্লাহ, আমার কথা বুঝছেন না বুঝেন নাই। এখানে হি বসার কথা ছিল না, বসার কথা ছিল রহিম, কিন্তু রহিম না বসে রহিমের পরিবর্তে বসছে হি। তাহলে যার বসার কথা সে না বসে অন্য কেউ বসছে এবং হি বসার কারণে চেনা যাচ্ছে না, তাহলে যে বসলে চেনা যায় না তাকে প্রোনাউন বলে। ক্লিয়ার ইনশাআল্লাহ? এটা একটু মনে রাখলে হয় কি, কাজে লাগবে একটু পরে কাজে লাগবে। হ্যাঁ, এটার কারণে একটু পরে কাজে লাগবে ইনশাআল্লাহ। এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে যা মূলত নাউনের পরিবর্তে বসেছে। এবার এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, একদম বেসিক জায়গা থেকে প্রশ্ন আসে। অনেক সময় প্রশ্ন আসে প্রোনাউন কার পরিবর্তে বসে, এটা একটা প্রশ্ন আসে। তারপরে প্রোনাউন কার জায়গা দখল করে, এটা একটা প্রশ্ন আসে। অথবা নাউনের জায়গা কে দখল করে, এটা একটা প্রশ্ন আসে। অর্থাৎ এভাবে একদম বেসিক থেকেও প্রশ্ন আসে। আমরা একটু প্রমাণ দেখি আসলেই কি আসে নাকি। না, নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, এই জন্য প্রোনাউনকে বলা হয় সাবস্টিটিউটিং ওয়ার্ড। সাবস্টিটিউটিং মানে হচ্ছে ভাই বিকল্প, বদলি বা প্রতিস্থাপিত শব্দ। সাবস্টিটিউটিং ওয়ার্ড মানে হচ্ছে ভাই বিকল্প, বদলি বা প্রতিস্থাপিত শব্দ। বিকল্প, বদলি বা প্রতিস্থাপিত শব্দ। বিকল্প, বদলি বা প্রতিস্থাপিত শব্দ। খুব খেয়াল করে, তাহলে এটাই মনে রাখতে হবে। তাহলে প্রোনাউনকে বলা হয় সাবস্টিটিউটিং ওয়ার্ড। দেখেন একদম বেসিক থেকে কিভাবে প্রশ্ন আসে, এই হচ্ছে ব্যাপার। খুব খেয়াল করে দেখেন, এ ওয়ার্ড দ্যাট
টেক দ্য প্লেস, টেক প্লেস, এই যে টেক প্লেস একটা গ্রুপ ভার্ব, এর অর্থ হচ্ছে জায়গা দখল করা। টেক প্লেস অর্থ কি ভাই? জায়গা দখল করা, জায়গা দখল করা। টেক প্লেস অর্থ জায়গা দখল করা। তাহলে বলতেছে একটি ওয়ার্ড যে জায়গা দখল করে নাউনের, তাহলে নাউনের জায়গা কে দখল করতে পারে? ইয়েস, প্রোনাউন। প্রোনাউন কোথায়? এই যে প্রোনাউন। খুব খেয়াল করেন কিভাবে প্রশ্নগুলো বানায়। নাউনের জায়গা কে দখল করে? একটি ওয়ার্ড যে দখল করে নাউনের জায়গা, সে কে? প্রোনাউন। আবার দেখেন প্রশ্নটা ঘুরে আসে, দেখেন কিভাবে ঘুরে আসে, এই যে দেখেন। এবার বলছে প্রোনাউন টেক প্লেস। টেক প্লেস মানে জায়গা দখল করা, তাহলে প্রোনাউন জায়গা দখল করে এই যে অফ, অফ মানে কার, তাহলে প্রোনাউন জায়গা দখল করে কার? তাহলে প্রোনাউন জায়গা দখল করে নাউনের। তাহলে নাউন প্রোনাউন, প্রোনাউন নাউন, নাউন প্রোনাউন, প্রোনাউন নাউন, মনে থাকবে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে কি হবে? এখানে উত্তর হবে নাউন। তাহলে এখানে প্রোনাউন দখল করে কার জায়গা? নাউনের জায়গা। আর এখানে হবে তাহলে নাউনের সবারটা হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, গুড। সবারটা হয়েছে, গুড। লাবনা হয়েছে, মেঘবালিকা, মাশাআল্লাহ, সবার হয়েছে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। গোলাম হয়েছে, গোলাম রব্বি ভাইয়ের হয়েছে, মর্জিনা হয়েছে, সবার হয়েছে, আলহামদুলিল্লাহ, গুড, সবার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে সাবস্টিটিউটিং ওয়ার্ড মানে হচ্ছে বিকল্প বদলি বা প্রতিস্থাপিত শব্দ, সেটা হইতে পারে একমাত্র প্রোনাউন। এবার দেখেন প্রোনাউন হচ্ছে 8 প্রকার। 1 নম্বরে রয়েছে পার্সোনাল বা ব্যক্তিগত প্রোনাউন। ব্যক্তিগত মানে কি? খুব খেয়াল করেন মনোযোগের সাথে। পার্সোনাল মানে ব্যক্তিগত। ব্যক্তিগত মানে কি? ব্যক্তি শুরু হয় কাকে দিয়ে? আমাকে দিয়ে। আমি একজন ব্যক্তি। তারপর কে? তুমি। এই খেয়াল করেন, আমি, তুমি, তোমরা, তারা, এগুলো হচ্ছে ব্যক্তিগত। খুব খেয়াল করেন, এই দেখেন, এই যে আমি। তাহলে প্রত্যেকটা প্রোনাউনের 4টা ফর্ম থাকে। প্রত্যেক প্রোনাউনের কয়টা ফর্ম থাকে? 4টা ফর্ম থাকে। একটা প্রোনাউনের ফর্ম হচ্ছে ভাইয়া, এই দেখেন, খুব খেয়াল করেন, একটা হচ্ছে ভাইয়া সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, আর একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, আর একটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন ফর্ম, আর একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। এরকম প্রত্যেকটা প্রোনাউনের কয়টা ফর্ম থাকে ভাইয়া? 4টা ফর্ম থাকে। প্রত্যেকটা প্রোনাউনের 4টা ফর্ম থাকে। প্রত্যেকটা প্রোনাউনের 4টা ফর্ম থাকে। প্রত্যেকটা প্রোনাউনের কয়টা ফর্ম থাকে? 4টা ফর্ম থাকে। খুব খেয়াল করেন। তাহলে এই যে দেখেন, এই যে আই, এই যে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি ভাইয়া? মি। তারপরে পসেসিভ প্রোনাউন ফর্ম হচ্ছে ভাইয়া মাইন। তারপরে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ভাইয়া মাই। এরকম ভাবে প্রত্যেকটা প্রোনাউনের কয়টা? 4টা ফর্ম থাকে। কয়টা ভাইয়া? 4টা ফর্ম থাকে। তারপর ঠিক সেম, এই যে তাহলে আই, মি, মাই, মাইন, এই যে 4টা হয়ে গেল। আবার দেখেন ইউ, এই যে ইউ, ইউর অবজেক্টিভ ফর্ম ইউ, ইউর পসেসিভ ফর্ম হচ্ছে ইউরস, আর ইউর পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইউর। এরকম ভাবে প্রত্যেকটা 4টা করে ফর্ম, ইউ, ইউর, ইউরস। তারপরে উই, আস, আওয়ার, আওয়ার্স। তারপরে হি, হিম, হিজ, শি, হার, হার্স, দে, দেম, দেয়ার্স, হ্যাঁ, দেয়ার, দেয়ার্স। এগুলো হচ্ছে ভাইয়া পার্সোনাল প্রোনাউন। এগুলো কি বলা হয় কি ভাইয়া? পার্সোনাল প্রোনাউন। তো এখানে এগুলো খুব সহজ। এগুলো মনে রাখার সিস্টেম হচ্ছে ব্যক্তিগত মানেই হচ্ছে আমি, তুমি, তারা, আমরা, এরকম আর কি। যাই হোক, তো এইখান থেকেও কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন আসতে দেখা যায়। যেমন প্রাইমারিতে চলে আসছে 2019 সালে এই একটা প্রশ্ন, নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন? দেখি কে পারে, এটা দেখি কে পারে। দ্রুত বলতে হবে, প্লিজ প্লিজ প্লিজ, দ্রুত দ্রুত বলতে হবে, দ্রুত 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 বলতে হবে, প্লিজ প্লিজ দ্রুত। দেখি সবার আগে পারে, সবার আগে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এই তো সবার আগে উত্তর করে দিয়েছেন। এই যে স্যার, ব্যক্তিগত, পার্সোনাল মানে ব্যক্তিগত। তাহলে আমি একজন ব্যক্তি, তুমিও একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তি, তুমিও একজন ব্যক্তি। আমাদের সবার আগে উত্তর দিয়েছেন মহিমা। আমাদের এই পর্যায়ে বিজয়ী হয়েছেন মহিমা। মহিমার জন্য করতালি। থ্যাংক ইউ সো মাচ মহিমা আক্তার। শারমিন উত্তর দিয়েছেন মৌসুমী। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফাইন। তাহলে ব্যক্তিগত প্রোনাউন খুব সহজ। এবার একটু আনসার করতে হবে প্রিয় ভাই বোন আমার। মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইউরসেলফ, বলেন তো এগুলো কোন ধরনের প্রোনাউন? দেখি সবার আগে কে বলতে পারে।
যে এগুলো বলতে পারবে সে হচ্ছে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। দেখি সবার আগে কে বলতে পারে, সবার আগে ক্যান্সেল, সবার আগে বলতে পারে, সবার আগে বলতে পারে, সবার আগে দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। দেখি সবার আগে বলতে পারে। সবার আগে রিফ্লেক্সিভ প্রোনাউন। গুড, এই তো সবাই উত্তর দিচ্ছে স্যার রিফ্লেক্সিভ হবে। দ্রুত বলতে হবে, সবাই 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 চেষ্টা করতে হবে, সবাই চেষ্টা করতে হবে। হ্যাঁ, সবাই বলতে হবে রিফ্লেক্সিভ 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 প্রোনাউন। ওকে ফাইন। তাহলে মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কেন? কারণ এই যে সেলফ আছে, আমরা সবাই জানি সেলফ থাকলে সেগুলো কি হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। সেলফ থাকলে কি হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। যাই হোক প্রিয় ভাই বোন আমার, আপনাদের সবার উত্তর হইছে, কিন্তু ভুল হইছে। ওই যাই হোক, আপনাদের সবার উত্তর হইছে, কিন্তু কি হইছে? ভুল হইছে। আমি কখনো এই ধরনের দুঃসাহস করি না। আমি কখনোই বলি না যে প্রিয় ভাই বোন আমার আপনাদের উত্তর হয় নাই। এই ধরনের দুঃসাহস আমি কখনোই করি না। সারা বাংলাদেশে আমি যেখানে ক্লাস নিতে যাই আমি সেখানে বলি যে আপনাদের হইছে, কিন্তু ভুল হইছে। হইছে কিন্তু কি হইছে? ভুল হইছে। যাই হোক প্রিয় ভাই বোন আমার, ব্যাপারটা হচ্ছে আসলে পুরোপুরি ভুল বলাও ঠিক হবে না, কিন্তু পুরোপুরি শুদ্ধ বলাও ঠিক হবে না। এখানে ব্যাপারটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এগুলোকে আমরা যদিও ছোটবেলা থেকে বা জন্মের পর থেকে বলি রিফ্লেক্সিভ প্রোনাউন, সেলফ দেখলে রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এগুলো শুধু রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যাপারটা এমন না। হ্যাঁ, খুব খেয়াল করে দেখেন, এক্স্যাক্টলি। কিন্তু আমি বলবো না। কেন না বলবো? এগুলো কেন রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো, মানে শুধু রিফ্লেক্সিভ প্রোনাউন বলা যাবে না। এরা হচ্ছে ভাই রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা শতভাগ শুদ্ধ না, মানে শুদ্ধ কিন্তু শতভাগ শুদ্ধ না, শুদ্ধ কিন্তু শতভাগ শুদ্ধ না, এটা 50% শুদ্ধ, 50% শুদ্ধ। দেখেন এই যে একটা ভয়ঙ্কর ব্যাপার, এই ভয়ঙ্কর ব্যাপারটার কারণে কিন্তু পরীক্ষায় আমাদের পোলাপানরা আটকায় যায়, পরীক্ষায় আমাদের ভাই বোনরা আনসার করতে পারে না। কেন? কারণ ওই যে ছোটবেলা থেকে পড়ে আসছে সেলফ মানে রিফ্লেক্সিভ, কিন্তু না, আজকের পর থেকে ভুলেও সেলফ দেখলে রিফ্লেক্সিভ বলা যাবে না। অর্থাৎ রিফ্লেক্সিভ হইতে পারে, এটা শুদ্ধ, কিন্তু কয় পার্সেন্ট? 50%। তার মানে আরো 50% কার ভাগে? আরো 50% রয়েছে ভাই এমফেটিক প্রোনাউনের ভাগে, এমফেটিক প্রোনাউন ভাগে, এমফেটিক, এমফেটিক প্রোনাউনের ভাগে, এমফেটিক প্রোনাউন, এমফেটিক প্রোনাউন। তাহলে এই সেম হুবহু আরেকটা প্রোনাউন আছে দেখতে, সেটার নাম হচ্ছে ভাই এমফেটিক প্রোনাউন। অর্থাৎ এই রিফ্লেক্ট, মাই সেলফ, হিমসেলফ, ইউরসেলফ, এই প্রোনাউনগুলো এমফেটিক প্রোনাউন হতে পারে, এমফেটিক প্রোনাউন হতে পারে। যেহেতু এটা এমফেটিক প্রোনাউন হতে পারে, তাহলে রিফ্লেক্সিভের ভাগে হচ্ছে 50, এমফেটিকের ভাগে হচ্ছে 50, আর এই দুইটা মিলে হচ্ছে 100। তার মানে যারা শুধু রিফ্লেক্সিভ বলবেন এটাও শুদ্ধ হবে না, শুধু এমফেটিক এটাও শুদ্ধ হবে না, বরং এভাবে বলতে হবে যেটা বাক্যের উপর ডিপেন্ড করে, এমফেটিক হইতে পারে, রিফ্লেক্সিভও হইতে পারে, এমফেটিক হইতে পারে, রিফ্লেক্সিভও হইতে পারে, এমফেটিক হইতে পারে, রিফ্লেক্সিভও হইতে পারে। এবার কেন দেখেন প্রিয় ভাই বোন আমার, কখন রিফ্লেক্সিভ হয় আর কখন এমফেটিক প্রোনাউন হয়। হ্যাঁ, আমরা দেখি রিফ্লেক্সিভ কখন হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন হওয়ার জন্য শর্ত হচ্ছে সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি হইতে হবে। আমি একটু সহজ করে বোঝানোর ট্রাই করি, আপনারাও সহজ করে বুঝবেন, তাহলে সুবিধা হবে। প্লিজ কেউ কঠিন করবেন না। মনে রাখবেন, জীবনকে যত সহজ করা যায়, জীবনকে যত সহজ করা যায়। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, যে রিফ্লেক্স মানে কি? রিফ্লেক্স মানে কি? রিফ্লেক্স মানে প্রতিচ্ছবি। খুব খেয়াল করতে হবে, মনোযোগ। একবার বলবো, একবার বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। মনোযোগ দিতে হবে প্লিজ। তাহলে রিফ্লেক্স মানে কি? প্রতিচ্ছবি। ধরেন আমি এই যে এটার সামনে দাঁড়াইলাম, খুব খেয়াল করতে হবে প্লিজ। হ্যাঁ, এটার সামনে দাঁড়াইলাম, এটার সামনে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর আমি হচ্ছে ভাইয়া সাবজেক্ট, এবং এইটার মধ্যে আমার চেহারাটা দেখা যায়, আমার চেহারাটা হচ্ছে অবজেক্ট। খুব খেয়াল করতে হবে। হ্যাঁ, তাহলে আমি একটা বস্তুর সামনে দাঁড়াইলাম, এই বস্তুটার মধ্যে আমার চেহারাটা দেখা যায় বা আমার চেহারাটা রিফ্লেক্স হয়, তখন আমি সেটাকে কি বলবো? রিফ্লেক্সিভ মেটাল। তখন আমি সেটাকে কি বলবো ভাইয়া? রিফ্লেক্সিভ মেটাল। অথবা আমরা কি বলবো? আয়না। কি বলবো বলেন তো ভাইয়া? আয়না। এটা কিন্তু আবার মন ভাঙার আয়না না, এটা নর্মাল আয়না, মন ভাঙার আয়না। আচ্ছা, যাই হোক, আবার বুঝেন, খুব খেয়াল করেন। আমি ধরেন এটার সামনে দাঁড়াইলাম, এটার মধ্যে আমার চেহারাটা দেখা যায় বা চেহারাটা রিফ্লেক্স হয়, তখন আমি এটাকে কি বলবো বলেন? আয়না। আয়না বলবো। তার মানে খেয়াল করে দেখেন, আমি হচ্ছে ভাইয়া সাবজেক্ট। খুব খেয়াল করতে হবে প্লিজ, আমি হচ্ছে ভাইয়া সাবজেক্ট, আর আয়নায় যেটা দেখা যায় সেটা হচ্ছে আমারই অবজেক্ট। তাহলে আমি হচ্ছে এখানে দাঁড়ায় আছি, আমি সাবজেক্ট, আর আয়না যেটা দেখা যায় সেটা আমারই কি ভাইয়া? অবজেক্ট। তাহলে আয়নায় কি একই জিনিস দেখা যায় না ভিন্ন জিনিস? ইয়েস, আয়না কিন্তু একই জিনিস দেখা যায়। অর্থাৎ আয়নায় সাধারণত একই জিনিস দেখা যায়, ভিন্ন জিনিস দেখা গেলে কি বাঁচবেন? বাঁচবেন না তো। রাত 3টায় আপনারা কইলো, শোনো না কি একটা ভিডিও কল দিবা? আচ্ছা দাঁড়াও, একটু সাজুগুজু করে আসি। তো আপনি রাত 3টায় গেছেন আয়নার সামনে সাজুগুজু করতে, যাওয়ার পর যেটা হয়েছে ভাইয়া, ওই আয়নার সামনে গিয়ে দেখলেন যে আপনি ইয়া লম্বা লম্বা নখ, ইয়া লম্বা লম্বা চুল, কালা কুচকুচা,
চোখ দুটো আগুনের জ্বলমল করতেছে, আগুনের সামনে গিয়ে যখন আপনি দেখবেন তখন থাকবেন না পটাশ, ওখানেই শেষ। তার মানে আগুনের সামনে আসলে নিজেকেই দেখা যায়, একই জিনিস দেখা যায়। তাহলে আপনি হচ্ছেন সাবজেক্ট বা আমি হচ্ছি সাবজেক্ট, আর আয়নায় যেটা দেখা যায় সেটা আমারই বা আপনারই কি ভাই অবজেক্ট। তাহলে আয়নায় একই জিনিস হয় না ভিন্ন জিনিস? ইয়েস, একই জিনিস হয়। আর একই জিনিস হইলে আমরা সেটাকে কি বলি বলেন তো ভাইয়া? রিফ্লেক্সিভ মেটাল। অর্থাৎ একই জিনিস হইলে আমরা সেটাকে কি বলি বলেন? আয়না। ঠিক সেম, যেহেতু একই জিনিস হইলেই আমরা সেটাকে রিফ্লেক্সিভ মেটাল বলি বা আয়না বলি, ঠিক সেম সাবজেক্ট অবজেক্ট যখন একই ব্যক্তি হবে তখন সেটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। ভাই মোটামুটি ক্লিয়ার কিনা, বুঝছেন ভাই আমার কথা কি বোঝা যায়? সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তি হবে তখনই সেটা হবে রিফ্লেক্স, মানে রিফ্লেক্স হচ্ছে আয়না, মানে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই হচ্ছে ব্যাপার। এবার খেয়াল করে দেখেন, আয়নায়, এই হচ্ছে আয়না। আয়নায় যখন আমরা চেহারা দেখি, তাহলে চেহারা দেখলে মন ভালো হইলে কার হয়? আমাদেরই হয়, খুব খেয়াল করেন। এবং মনটা যদি খারাপ হয় আমাদেরই হয়। কোনো কারণে আপনার চেহারাটা যদি সুন্দর হয় তখন আপনার ভালো লাগে, ইস আমি সুন্দর হয়ে গেছি, এখন প্রেম করা যাবে। আবার কোনো কারণে যদি আপনার চেহারায় ধরেন মিষ্টি কুমড়া ওঠে, সরি থুক্কু মানে পিম্পল বা ব্রণ ওঠে, তখন মনটা কার খারাপ হয় বলেন? আপনার খারাপ হয় কিনা? হয়। তার মানে আয়না দেখলে ফলাফলটা কার উপর আসে? নিজের উপর আসে। ভালো লাগলেও নিজের মন ভালো লাগে, খারাপ লাগলেও নিজের মন খারাপ হয়। ঠিক সেম রিফ্লেক্সিভ প্রোনাউনে এই ভার্বের ফলাফলটা সাবজেক্টের নিজের উপর পতিত হবে। তাহলে দুইটা শর্ত, একটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হবে, ভার্বের ফলাফল নিজের উপর আসবে। হ্যাঁ, এই হচ্ছে। আমরা একটু প্রমাণ দেখি, চলে প্রমাণ দেখি, এক্সাম্পল দেখি। এই যে দেখেন, আমি বললাম আই হেল্প মাই সেলফ, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, মাই সেলফ হচ্ছে অবজেক্ট। তাহলে আই এবং মাই সেলফ একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি? একই ব্যক্তি। এবার খেয়াল করে দেখেন, হেল্প হচ্ছে সাহায্য করা, তাহলে এই হেল্পের ফলাফল বা ভার্বের ফলাফল কে পায়? আমি নিজেই পাই। আই হেল্প মাই সেলফ, আমি নিজেকে ভালোবাসি, আমি নিজেকে হেল্প করি, তাহলে এই সাহায্যের ফলাফল ভার্বের ফলাফল কে পায়? আমি নিজেই পাই। তাহলে সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি, ভার্বের ফলাফল নিজের উপর। আরো দেখেন এই যে আমি বললাম আই লাভ মাই সেলফ, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, মাই সেলফ হচ্ছে অবজেক্ট। তাহলে আই এবং মাই সেলফ একই না ভিন্ন ব্যক্তি? একই ব্যক্তি। আই এবং মাই সেলফ কি ভাইয়া? একই ব্যক্তি। এবং এই ভালোবাসার ফলাফল কে পায় বলেন? আমি নিজেই পাই। ভালোবাসার ফলাফল কে পায়? আমি নিজেই পাই। আমি নিজেকে ভালোবাসি, নিজের যত্ন করি, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। এরপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, আরো আসছে। এবার দেখেন শেফালি, এখানে আমরা বললাম শেফালি, শেফালি আমরা বললাম শেফালি কিল্ড হিমসেলফ তো হবে না, তখন হারসেলফ হবে। যাই হোক, এবার খেয়াল করে দেখেন ভাইয়া, হি এবং হিমসেলফ একই না ভিন্ন? একই ব্যক্তি। এবার দেখেন এই যে হত্যা বা কিল্ড, এই কষ্টটা কে পায়? সে নিজেই পায়। তাহলে হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে হত্যা করলো। হি এবং হিমসেলফ একই ব্যক্তি, এবং এই যে হত্যার কষ্টটা কে পায়? সে নিজেই পায়। তাহলে সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি, ভার্বের ফলাফল নিজের উপর, তখন সেটার নাম হয়ে যাবে আয়না বা রিফ্লেক্সিভ মেটাল বা রিফ্লেক্সিভ প্রোনাউন। ভাই যাদের রিফ্লেক্সিভ প্রোনাউন ক্লিয়ার তাদের কমেন্টে লিখেন আর কে। আর মানে রিফ্লেক্সিভ প্রোনাউন, কে মানে ক্লিয়ার। দ্রুত লিখতে হবে কমেন্টে আর কে, দ্রুত লিখতে হবে আর কে। ভাই প্লিজ দ্রুত লিখতে হবে আর কে, দ্রুত লিখতে হবে আর কে, দ্রুত লিখতে হবে আর কে। একে তো বহুত ভয় পায়, আরো এই কথা বলে ভয় বাড়াই দিলেন স্যার। হ্যাঁ, রাতের বেলা কখনো ভিডিও কল দিবেন না। যতই আপনাকে পটাক, যতই আপনাকে কনভিন্স করুক, বলবেন না শোনা, রাতে নয় দিনে, তাই না? রাত দিন কখনোই দেওয়া যাবে না, ঠিক আছে? পরপুরুষকে ভিডিও কল দেওয়া যাবে না, স্বামীকে দিতে হবে, স্বামীকে। যাই হোক, মোটামুটি ক্লিয়ার ভাইয়া? এই তো গুড স্যার। আর কে স্যার? ক্লিয়ার আলহামদুলিল্লাহ স্যার, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এই তো গুড। আর কে মাশাআল্লাহ, ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, মজা কাকে বলে? তাহলে নোটটা আমরা কি লিখলাম? সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি হলেই সেটা কি হবে? রিফ্লেক্সিভ। এবার প্রশ্ন হচ্ছে, সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি হলে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, তাহলে এবার আমাদের টার্গেট হচ্ছে আমরা কি বলবো? ইয়েস, এমফেটিক প্রোনাউন। তাহলে সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি হইলে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, তাহলে এমফেটিক প্রোনাউন কি হবে? তার উল্টা হবে। তার মানে সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্ট এবং কি ভাইয়া? অবজেক্ট। এই যে নট ইকুয়াল, গণিতের ভাষায় কি বলি? নট ইকুয়াল টু বা নট ইকুয়াল, তাই না বলি না? বলেন। এই যে তাহলে সাবজেক্ট অবজেক্ট কি হবে? ভিন্ন ব্যক্তি হবে। নট ইকুয়াল মানে কি? সমান সমান হবে না, তাহলে কি হবে? ভিন্ন ব্যক্তি হবে। তাহলে কি হবে বলেন? ভিন্ন ব্যক্তি হবে। তাহলে খেয়াল করে দেখেন, ওখানেও মাইসেলফ ছিল, এখানেও মাইসেলফ থাকবে। ওখানে রিফ্লেক্সিভ প্রোনাউনে মাইসেলফ ছিল, এমফেটিক প্রোনাউনেও মাইসেলফ থাকবে, কিন্তু এখানে এটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না। কখন? এই যে দেখেন, তাহলে সাবজেক্ট অবজেক্ট যদি নট ইকুয়াল হয় অথবা সাবজেক্ট অবজেক্ট যদি ভিন্ন ব্যক্তি হয়, তখন সেটা হয়ে যাবে এমফেটিক প্রোনাউন। এটা দেখেন আমরা সবগুলো দেখাই দেই। এই যে সাবজেক্ট অবজেক্ট কি হবে? ভিন্ন ব্যক্তি হবে, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনের জাস্ট উল্টা।
ওকে, এবার দেখেন ভার্বের ফলাফল এই যে অন্যের উপর চলে যাবে, উল্টা। তখন ছিল ভার্বের ফলাফল নিজের উপর, এখন চলে যাবে কার উপর? অন্যের উপর। তখন ছিল একই ব্যক্তি, এখন হলো ভিন্ন ব্যক্তি, বাস শেষ। তাহলে সাবজেক্ট অফ একই ব্যক্তি রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপরে সাবজেক্ট অফ ভার্বের ফলাফল নিজের উপর রিফ্লেক্সিভ প্রোনাউন, সাবজেক্ট অফ ভিন্ন ব্যক্তি এমফেটিক প্রোনাউন, ভার্বের ফলাফল অন্যের উপর এমফেটিক প্রোনাউন। আর এমফেট শব্দের একটা অর্থ আছে, সেটা হচ্ছে ভাই জোর প্রদান করা। কি প্রদান করা? জোর প্রদান করা, জোর দেওয়া বা ফোর্স প্রদান করা, ফোর্স প্রদান করা। এবার খেয়াল করে দেখেন, তাহলে যে নাউন বা প্রোনাউনের উপর জোর দিতে হবে ঠিক তার পরেই বসে। তাহলে এমফেটিক প্রোনাউনগুলো কোথায় বসে? যে নাউন বা প্রোনাউনের উপর জোর দিতে হবে ঠিক তার পরেই বসে। এবং বাংলায় একটা রস্যি প্রত্যয় যুক্ত হয়। বাংলায় একটা কি প্রত্যয় যুক্ত হয়? রস্যি প্রত্যয় যুক্ত হয়। ব্যাপারটা অনেকটা এরকম, যেমন ধরেন আমি যদি বলি এই ব্যাগটা আমার লাগবে, ধরেন আমি বললাম এই ব্যাগটা আমার লাগবে, এই ব্যাগটা আমার লাগবে, এই ব্যাগটা আমার কি ভাইয়া লাগবে, এই ব্যাগটা আমার লাগবে। আমি না, ধরেন শেফালি বললো, শেফালি কি বললো? এই ব্যাগটাই আমার লাগবে। শেফালির স্বামী থাকে বিদেশে, তো বিদেশ থেকে যখন শেফালির স্বামী আসছে, শেফালিকে মার্কেট করতে নিয়ে গেছে, শেফালি বায়না ধরেছে, শুনো না, কি আমার না এই ব্যাগটাই লাগবে। তাই নাকি? ওকে ফাইন। তো শেফালির ব্যাগটার দাম আবার অনেক বেশি, শেফালির জামাই সারা জীবন যা কষ্ট করে কামাইছে তার থেকে আরো 1 লাখ টাকা বেশি, ধরেন আর কি। এখন শেফালি কইতেছে না আমার এই ব্যাগটাই লাগবে, লাগলে তোমার কিডনি বেচো, আর তুমি যদি আমার ব্যাগ না কিনা দাও, লাগলে আমি দোকানদার কাছে বিয়া বমু, তাও আমার এই ব্যাগ লাগবে। আচ্ছা যাই হোক, শেফালি আসলে দুষ্টু। তো এই যে ব্যাগটা আমার লাগবে, এটা নর্মাল কথা। কিন্তু শেফালি যদি কোনো কারণে বলে ফেলে যে এই ব্যাগটাই আমার লাগবে, এখন কিন্তু আর নর্মাল কথা নাই। তাহলে একটা রস্যযুক্ত হইলে ফোর্স হয় বা জোর প্রদান করা হয়, অতিরিক্ত জোর প্রদান করা। ক্লিয়ার ইনশাল্লাহ? তাহলে এই ব্যাগটা আমার লাগবে, এটা নর্মাল কথা। আর যদি বলা হয় এই ব্যাগটাই আমার লাগবে, লাগলে দোকানদারের কাছে বিয়া বমু, তোমার লোকে সংসার করতাম না, তাও আমার এই ব্যাগটা লাগবে, তখন কিন্তু সেটা কি হয়ে যাবে? এটা নর্মাল কথা রইলো না, এটা ফোর্স হয়ে গেল, জোর প্রদান করতেছে। হ্যাঁ, বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার। ওকে ভাই, চলেন আমরা উদাহরণ দেখি। উদাহরণ চলে আয়, এই তো চলে আসছে। দেখেন আই লাভ ইউ, এই যে আই লাভ ইউ মানে কি? আই লাভ ইউ মানে আমি তোমারে ভালোবাসি, এটা একটা নর্মাল কথা। ওই মনোযোগ, আই লাভ ইউ এর মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, এবং এটা একটা নর্মাল কথা। কিন্তু আমি যখনই বলবো আই মাই সেলফ লাভ ইউ, মনোযোগ প্লিজ, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানেও তো মাইসেলফ আছে, এবার কি এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলবেন? না, বলেও এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা যাবে না। আপনারা জানেন না, শত 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 শিক্ষার্থী এখানটাতে ভুল করে। সেলফ দেখলে মনে করে আল্লাহ এটা রিফ্লেক্সিভ হবে গো, ওই যে ওই মেয়েটার মতো রিফ্লেক্সিভ হবে। তাহলে এটা রিফ্লেক্সিভ হবে না। কেন? আমরা মিলাই দেখি। দেখেন, এটা হচ্ছে ভাইয়া সাবজেক্ট, এটা হচ্ছে ভাইয়া অবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, ইউ হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট অবজেক্ট একই না ভিন্ন ব্যক্তি, প্রমাণিত হয়ে গেল। প্রথম শর্ত মিলে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে লাভ মানে ভালোবাসা, এই ভালোবাসার ফলাফল কি আমার উপর আসতেছে? আমি তোমাকে ভালোবাসি, আই মাইসেলফ লাভ ইউ, তোমাকে ভালোবাসি। তাহলে ভালোবাসা কি আমার উপর না তোমার উপর? তোমার উপর। তাহলে ভালোবাসা কার উপর যাচ্ছে বলেন? অন্যের উপর। ভালোবাসা কার উপর যাচ্ছে? অন্যের উপর। তাহলে সাবজেক্ট অফ দ্য ভিন্ন ব্যক্তি, ভালোবাসার বা ভার্বের ফলাফল যাচ্ছে অন্যের উপর। এবার খেয়াল করে দেখেন, এই এমফেটিক প্রোনাউন যার পরে বসে তার সাথে একটা রস্যি যুক্ত হয়। তাহলে আই মানে হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার? আই মানে হচ্ছে ভাই আমি। এবার যেহেতু এইখানে মাইসেলফ আছে, তাহলে একটা রস্যি যুক্ত হবে, তাহলে বাক্যের অর্থ হয়ে যাবে আমি। এবার খেয়াল করে দেখেন, আমি মানে কি? দেখেন, আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি, এটা নর্মাল কথা। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, এটা নর্মাল কথা। ঠিক আছে? হ্যাঁ, আমি অনেককেই ভালোবাসি, এর মধ্যে তুমিও একজন। না, আমি তোমাকে ভালোবাসি, নর্মাল কথা। কিন্তু আমি যখন বলবো ভাইয়া আমি তোমাকে ভালোবাসি, এটা নর্মাল কথা না। এর মানে হচ্ছে অনলি আই লাভ ইউ ইন দ্য ওয়ার্ল্ড। এই কথার মানে হচ্ছে এটা। তাহলে যখন বলা হবে ভাইয়া আমি তোমাকে ভালোবাসি, তখন এই বাক্যের অর্থ কি? আমি মানে কি? আমি ছাড়া কেউ ভালোবাসে না, শুধু আমি তোমাকে ভালোবাসি, অনলি আই লাভ ইউ ইন দ্য ওয়ার্ল্ড। ভাই বুঝছেন না? বুঝেন নাই? দেখেন, আপনারা এতদিন প্রেমের জালে অনেকে আপনাদেরকে ফাঁসিয়েছে, মিথ্যে কথা বলে প্রতারণা করেছে, আপনাদের সাথে ধোঁকা দিয়েছে, আপনাদের সাথে প্রতারণা করেছে। যারা আই লাভ ইউ বলেছে এতদিন আপনাদেরকে, সবগুলো আই লাভ ইউ ফালতু ছিল, সবগুলো আই লাভ ইউ ছিল মিথ্যা। আমি প্রমাণ করে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার। আই লাভ ইউ বলার সঠিক টেকনিক আজকে শিখাই দিব, টেনশন নিয়েন না। তো এতদিন যারা আপনাকে আই লাভ ইউ বলেছে, অথবা আপনি যাদেরকে বলেছেন, সবগুলো ফেক ছিল, সবগুলো
ফালতু আই লাভ ইউ ছিল এবং দুষ্টু আই লাভ ইউ ছিল। আমরা আজকে রিয়েল আই লাভ ইউ বলার সিস্টেম শিখিয়ে দেবো। দেখেন, এই দেখেন, তাহলে আমি যখন বললাম তাহলে খেয়াল করে দেখেন সাবজেক্ট অবজেক্ট ভিন্ন ব্যক্তি হয়ে গেল, ভার্বের ফলাফল অন্যের উপর, এবং এইটা কিন্তু ভাইয়া রিফ্লেক্সিভ প্রোনাউন না, এটা হয়ে গেছে এখন এমফেটিক প্রোনাউন, কেন এখানে জোর প্রদান করতেছে। এক, এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, এবার খেয়াল করে দেখেন এই বাক্যটা আই লাভ ইউ ইউরসেলফ। এবার খেয়াল করে দেখেন সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে ইউ, তাহলে সাবজেক্ট অবজেক্ট কি ব্যক্তি ভাইয়া? ভিন্ন ব্যক্তি, ভিন্ন ব্যক্তি। লাভ মানে ভালোবাসা, ভালোবাসাটা কার উপর যাচ্ছে? এই যে ইউর উপর বা অন্যের উপর, তাহলে ভালোবাসা যাচ্ছে কার উপর? অন্যের উপর, এটাও প্রমাণিত। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন ইউর সাথে ইউর পরে ইউর সেলফ রয়েছে, তাহলে ইউ অর্থ কি? আই লাভ ইউ মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। খুব খেয়াল করে দেখেন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এবার খেয়াল করে দেখেন যেহেতু ইউর পরে একটা ইউর সেলফ যুক্ত হয়েছে, তাহলে ইউ অর্থ তোমাকে, তাহলে এই যে ইউর সেলফ থাকার কারণে একটা রশি যুক্ত হবে, তখন অর্থ হয়ে যাবে তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। এবার খেয়াল করে দেখেন মজা কাকে বলে। দেখেন কেউ যদি আপনাকে বলে আই লাভ ইউ, যেটা সারা জীবন আপনি বলছেন বা আপনাকে বলেছে, এটা যে একটা ফেক আই লাভ ইউ সেটা আমি প্রমাণ করে দিচ্ছি। দেখেন আই লাভ ইউ এই কথার মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, এবং এই কথার বিস্তারিত মানে হচ্ছে আমি অনেককেই ভালোবাসি, এর মধ্যে তুমিও একজন। ওই শেফালি যেমন পোংটা, শেফালির মানে যেই স্বামী সেও কিন্তু পোংটা, তো শেফালির স্বামী শেফালিকে সবসময় বলে আই লাভ ইউ। এবার এই যে আই লাভ ইউ বলে খেয়াল করে দেখেন, এই আই লাভ ইউ মানে হচ্ছে আমি অনেককেই ভালোবাসি পৃথিবীতে, এর মধ্যে তুমিও একজন। ওই মনোযোগ প্লিজ, আই লাভ ইউ মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, এর মানে কি? আমি অনেককেই পৃথিবীতে ভালোবাসি, এর মধ্যে তুমিও একজন। তার মানে এটা পিওর আই লাভ ইউ না। কিন্তু কেউ যদি আপনাকে বলে আই লাভ ইউ ইউরসেলফ, মানে আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তখন এই কথার অর্থ হয়ে যাবে আই অনলি লাভ ইউ ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই পৃথিবীতে আমি একমাত্র তোমাকেই ভালোবাসি, আর কাউকে ভালোবাসি না, বাসি না। এবার বলেন এতদিন যারা আই লাভ ইউ বলছেন একে অপরকে, কখনো কি আই লাভ ইউটা বলছেন? বলেন সব সময় এই ফেক আই লাভ ইউ বলছেন। ফেক, এটা ফেক আই লাভ ইউ, ফেক আই লাভ ইউ, এটা হচ্ছে ভাই ফেক আই লাভ ইউ। সব সময় কোনটা বলছেন? ফেকটা। এইটা হচ্ছে ভাই রিয়েল। এবার সত্যি করে বলেন জীবনে কোনোদিন আপনি কাউকে এই রিয়েল আই লাভ ইউ বলছেন বা আপনাকে কেউ বলছে? তাহলে এই আই লাভ ইউ মানে হচ্ছে এটা নর্মাল কথা, আমি অনেককেই ভালোবাসি, আমার অনেকগুলো শারমিন আছে, শেফালি আছে, নুসরাত আছে, ইসরাত আছে, জিনি আছে, এর মধ্যে তুমিও একজন শেফালি, ঠিক আছে? আর এটা হচ্ছে রিয়েল আই লাভ ইউ ইউরসেলফ, মানে আমি তোমাকেই ভালোবাসি, অর্থাৎ আই অনলি লাভ ইউ ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আমি শুধু তোমাকে ভালোবাসি, এছাড়া কাউকে ভালোবাসি না। তাহলে বলেন কুলসুম আক্তার পাখি, আমি আমার স্বামীকেই ভালোবাসি, এই তো গুড রিয়েল আই লাভ ইউ। তাহলে আজকের পর থেকে আই লাভ ইউটা সংশোধন করে নিয়েন। এতদিন যারা এগুলো বলছে তারা হচ্ছে ফেক আই লাভ ইউ বলছে বা বলেছেন, এইটা একটু সংশোধন করে আপনাদের কি বলবো, যারা কি বলবো স্বামী আছে স্বামীকে এইটা বলবেন, বুঝছেন তো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সব আই লাভ ইউ ফেরত দিয়ে দিলাম। গুড। হ্যাঁ, তাহলে আই লাভ ইউ কিন্তু হারাম কাউকে বলা যাবে না, আই লাভ ইউ বলতে হবে কাকে? একদম হালাল যে, অর্থাৎ স্ত্রীকে অথবা স্বামীকে বলতে হবে। তো যাই হোক, আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে এইটা বলবেন যে আই লাভ ইউ ইউরসেলফ মাই ডিয়ার হাজবেন্ড, অথবা মাই ডিয়ার কি ওয়াইফ। যাই হোক, একটু মজা করলাম আমরা যেন মনে থাকে, বা এই পার্থক্যটুকু কি বুঝতে পেরেছি? তো এটাই যখন পরীক্ষায় আসছিল যে এটা কোন ধরনের প্রোনাউন, এটা কোন ধরনের প্রোনাউন, অপশন 4টা অপশন ছিল। ধরেন অপশন এ তে ছিল রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। অপশন বি তে ছিল কথা ধরেন এমফেটিক প্রোনাউন, এমফেটিক প্রোনাউন। 99% পোলাপান আনসার করছে রিফ্লেক্সিভ। কেন? কারণ সেলফ আছে। এবং সত্যি করে মন থেকে বলেন, আজকের আগে যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করতাম এই দুইটা প্রশ্নের মাইসেলফ ইউরসেলফ কি হবে, আপনারা বলতেন কিনা রিফ্লেক্সিভ বলেন? তাহলে আজকে যারা প্রথমবার রিফ্লেক্সিভ এবং এমফেটিকের পার্থক্য জানলাম, তারা লিখে দেবো ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। গুড। নীলপরি, আই অনলি লাভ মাই হাজবেন্ড ইন দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ সো মাচ। গুড। হোসাইন মোহাম্মদ, থ্যাংক ইউ। ওকে, ক্লিয়ার। প্রথমবার জানলাম কে? এই তো আলহামদুলিল্লাহ। মাহফুজ আক্তারকে অনেক ধন্যবাদ, নীলপরিকে অনেক ধন্যবাদ, হোসেন ভাইকে অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ, কুরবান ভাইকে অনেক ধন্যবাদ। গুড। চলেন, যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন, এটা নিয়ে আশা করি সমস্যা হবে না। এই যে আই হচ্ছে সাবজেক্ট, প্রেসিডেন্ট হচ্ছে অবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, তাও জবাব হচ্ছে অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট ভিন্ন ব্যক্তি হইলে সেটা হয়ে যাবে এমপেরিক প্রোনাউন। ওকে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন খুবই মজার জিনিস। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে হচ্ছে
এটি ওটি এইগুলি এইগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয়, তাহলে এই শব্দগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই প্রোনাউনগুলোকে নাউনকে বিশেষভাবে নির্দেশ করে, নাউনকে বিশেষভাবে নির্দেশ করে। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে মূলত দুইটা, দিস দ্যাট। সো দিস এর আবার প্লুরাল রয়েছে, সেটা হচ্ছে দিস। এটার আবার প্লুরাল রয়েছে, সেটা হচ্ছে দোজ, দোজ। তো দিস এর প্লুরাল হচ্ছে দিস, THESE, আর দ্যাট এর প্লুরাল হচ্ছে দোজ, THOSE। এই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। ভাইয়া রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে আমি অনেকক্ষণ ধরে কথা বললাম, একেবারে সিম্পল, এক কথায় শেষ। রিফ্লেক্সিভ মানে সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি, ভার্বের ফলাফল নিজের উপর। এমফেটিক মানে সাবজেক্ট অবজেক্ট ভিন্ন ব্যক্তি, ভার্বের ফলাফল অন্যের উপর। শেষ, এক কথায়, 1 সেকেন্ডে শেষ। ঠিক আছে ইনশাল্লাহ। লাবণী আক্তার বলেছেন, তাই আবার বললাম। ক্লিয়ার? ওকে ফাইন। এবার দেখেন কি হয় আমার, তাহলে যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এইখানে দিস দ্যাট কখন ব্যবহৃত হয় সেটা হচ্ছে ব্যাপার। দিস ব্যবহৃত হয় সাধারণত কোনো কিছু মানে কাছের কোনো কিছু নির্দেশ করতে, আর দ্যাট ব্যবহৃত হয় সাধারণত দূরের কোনো কিছুকে নির্দেশ করতে। সিঙ্গুলার হইলে এটা তো আগেও আমরা বললাম। তাহলে দিস হয় কাছের কোনো কিছুকে বোঝানোর জন্য, যেমন ধরেন দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। তাহলে দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইউরস, দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইউরস। তাহলে দিস ব্যবহৃত হয় কাছের জিনিসের সাথে, কাছের জিনিসের সাথে, আর দ্যাট ব্যবহৃত হয় কার সাথে বলেন তো ভাইয়া? দূরের জিনিসের সাথে, দূরের জিনিসের সাথে। দিস কাছের আর দ্যাট কি ভাইয়া? দূরের। তাহলে দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইউরস, দিস ইজ মাই দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইউরস। এটা আমার, ওইটা তোমার। এই হোক, এখানে ঝামেলা হবে না ইনশাল্লাহ। যেখানে ঝামেলা হবে সেই জায়গাটা আমরা ধরাই দিচ্ছি। এই দিস ইজ মাই পেন আর দ্যাট ইজ ইউরস। এবার খেয়াল করে দেখেন কি হয় আমার, এইখানে একটা ব্যাপার আছে, এইখানে একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা হচ্ছে প্রোনাউন কখন প্রোনাউন হয়, প্রোনাউন কখন প্রোনাউন হয়, প্রোনাউন কখন প্রোনাউন হয়, সেইটা আপনাকে জানতে হবে। দেখেন প্রোনাউন হওয়ার জন্য একটা শর্ত আছে, একটু লিখবেন নাকি প্লিজ? আচ্ছা, পরে আপনারা নোট করেন, আগে মনোযোগ দিয়ে দেখেন। প্রোনাউন হওয়ার জন্য শর্ত হলো এরপর, মানে প্রোনাউনের পর হয় ভার্ব অথবা প্রিপোজিশন থাকতে হবে, হয় ভার্ব অথবা প্রিপোজিশন থাকতে হবে, হয় ভার্ব অথবা প্রিপোজিশন থাকতে হবে। এটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময় এমনটা ঘটে। ব্যতিক্রম বা ডিফারেন্ট কিছু হইতেই পারে, এটা নিয়ে কখনোই আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বেশিরভাগ সময় মোস্ট অফ দ্য টাইম প্রোনাউন হওয়ার জন্য শর্ত কি? প্রোনাউনের পরে হয় ভার্ব থাকতে হবে, না হয় প্রিপোজিশন। প্রোনাউনের পরে হয় ভার্ব, না হয় প্রিপোজিশন। প্রোনাউনের পরে হয় ভার্ব অথবা প্রিপোজিশন থাকতে হবে। এক্স্যাক্টলি। এবার খেয়াল করে দেখেন, প্রোনাউনের পরে দেখেন, খুব খেয়াল করেন, প্রোনাউনের পর নাউন থাকলে ওই প্রোনাউনটা প্রোনাউন থাকে না, বরং ওই প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, ওই প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, ওই প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ক্লিয়ার ইনশাল্লাহ? ভাইয়া আপনাদের সলভ ক্লাস নেওয়া হবে, টেনশন নিয়েন না প্রিয় ভাই বোন আমার। আমরা তিনটা টপিক পড়ানোর পর এরপর সলভ ক্লাস নেবো ইনশাল্লাহ, টেনশন নিয়েন না। হ্যাঁ, তিনটা টপিক পড়ানোর পর আমরা সলভ ক্লাস নেবো ইনশাল্লাহ। তিনটা টপিক পড়ানো হয়ে গেলে আমরা সলভ ক্লাস নেবো। তিনটা টপিক ইকুয়াল টু সলভ ক্লাস, টেনশন নাই। হ্যাঁ, তিনটা টপিক ইকুয়াল টু সলভ ক্লাস। আপনারা এগুলো এখন না বললেও পারেন, তাহলে ক্লাসের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনারা এগুলো কেন কমেন্ট করেন? আমার মাথায় কাজ করে না। এই যে আবার জিজ্ঞেস করতে, স্যার সলভ ক্লাস কবে হবে? এটা কি এই অংশের মধ্যে আছে? এটা কি এই অংশের মধ্যে আছে? বলেন, আমি যেটা বুঝাচ্ছি এটার মধ্যে কি এটা লেখা আছে কোথাও সলভ ক্লাস কবে হবে? এটা তো ক্লাসের পরে বলতে পারেন। ভাইয়া পড়ার বাইরে কোনো কিছু বলেন না বলতো প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, সলভ ক্লাস হবে ভাইয়া। যাক, আপাতত জানাই দিলাম, তিনটা টপিক পড়ানোর পর আমাদের সলভ ক্লাস হবে। তিনটা টপিক পড়ানোর পর সলভ ক্লাস হবে। আপনাদের বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, যে কোনো বই থেকে প্র্যাকটিস করতে পারেন, সেটা মাস্টার ইংলিশ বই হতে পারে, যে কোনো বই আপনার যেটা কমফোর্টেবল, কোনো সমস্যা নেই। যে কোনো বই থেকে প্র্যাকটিস মানে এক্সারসাইজ করবেন। পড়তে বলি নাই, পড়া ক্লাসে শেষ। হ্যাঁ, বই থেকে এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ করে যত প্রবলেম সব খাতায় লিখবেন প্লিজ, সব খাতায় লিখবেন। আমরা যে সব সলভ ক্লাস নিব, তখন আপনি আমাকে ওইগুলো বলবেন যে স্যার আমি ইংরেজি পড়তে গিয়েছি স্যার, 100টা প্রশ্ন আমি সলভ করেছি, 100টার মধ্যে স্যার আমার 99টা হয়েছে আলহামদুলিল্লাহ, একটা পারি না, এটা বুঝাই দেন। স্যার আমি 100টা প্রশ্ন সলভ করেছি স্যার, আমার 98টা হয়েছে স্যার, 2টা বুঝাই দেন। স্যার 100টা প্রশ্ন সলভ করেছি, আমার 97টা হয়েছে স্যার, 3টা বুঝাই দেন। এইভাবে করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? এক্সারসাইজ করে খাতায় লিখে রাখবেন, 1টা 2টা 3টা যেটা বুঝেন না খাতায় লিখে রাখবেন, পরে ভাই সলভ করে দেবো। ঠিক আছে? 3টা ক্লাস পর আমরা একটা জুমের মাধ্যমে নিব, টেনশন নাই। যেমনি বলেন অমনি হবে, টেনশন নাই। দেখো এবার দেখেন তো ভাই মিলে কিনা এটা প্লিজ।
ভাই দেখেন তো এটা মিলে কিনা, এই যে দেখেন। তাহলে প্রোনাউনের হওয়ার জন্য শর্ত হচ্ছে এরপরে ভার্ব থাকতে হবে অথবা প্রিপোজিশন। তাহলে এবার দেখেন এই যে এটার পরে কি আছে, প্রিপোজিশন আছে, তার মানে এনি এখানে প্রোনাউন। আরো দেখি, এনি এখানে প্রোনাউন, এনি এখানে প্রোনাউন। আরো দেখি, এই যে ক্যান হচ্ছে ভার্ব, তাহলে এখানে ভার্ব আছে, তাহলে ভার্ব থাকলে এনি এখানে কি ভাইয়া, প্রোনাউন। আরো দেখি আমরা, চলেন এবার দেখেন এনির পরে এখানে কি আছে ভাইয়া, ম্যান আছে, আর ম্যান হচ্ছে ভাইয়া নাউন। আর যদি প্রোনাউনের পরে নাউন থাকে, প্রোনাউনের পরে কি থাকে, নাউন থাকে, তখন সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তাহলে এনি এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এনি এখানে কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, স্যারের উপর ভরসা রাখেন, যা করলে ভালো হবে সেটাই করবেন। নিঃসন্দেহে আপনাদের থেকে আমি বেশি ভাবি, রাগ করবেন না, আপনাদের থেকে আমি বেশি ভাবি, বিশ্বাস করেন, আপনাদের থেকে আমি বেশি ভাবি। আপনারা যেটা ভাবেন আপনাদেরকে নিয়ে, আপনাদের থেকেও আমি বেশি ভাবি যে কি করলে, কখন কোনটা করলে আপনাদের জন্য কল্যাণ হবে, সেটা নিয়ে আমি সবসময় ভাবি, সারাদিনই ভাবি, আপনাদেরকে নিয়ে ভাবি। আমার ভাবনা তো সব আপনাদেরকে ঘিরে। যাই হোক, তাহলে প্রিপোজিশন আছে, এটা প্রোনাউন, ভার্ব আছে, এটা প্রোনাউন, আর এখানে নাউন আছে, এই জন্য এটা কি হয়ে গেছে বলেন, অ্যাডজেক্টিভ। তাহলে প্রোনাউনের পরে এই যে নাউন থাকলে ওই প্রোনাউনটার প্রোনাউন থাকে না, এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ভাইয়া, ডু ইউ সে এনিথিং? ওকে, ফাইন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে প্রোনাউনের পরে নাউন থাকলে প্রোনাউনটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। ক্লিয়ার? ক্লিয়ার ভাই বোন আমার? স্যার রিপ্লাই দিছিলেন? স্যার ঢুকছে মাশাআল্লাহ, গুড। হ্যাঁ, অ্যাডজেক্টিভ হয়ে যায়। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই দাও, সাধারণ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ক্লিয়ার মোটামুটি? এই তো আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে ফাইন। এবার দেখেন কি ভাই বোন, খুব মনোযোগ দিতে হবে। এবার দেখেন, দিস ম্যান ইজ গুড। তাহলে এই যে দিজের, এই যে ম্যান হচ্ছে ভাই নাউন, এই নাউনের আগে কি আছে, দিজ আছে, এই জন্য দিজ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এবার আমি একটা গোপন কথা বলবো, সেই গোপন কথাটা হচ্ছে, আমরা আমাদের পড়াশোনার মধ্যে সবসময় কনফিডেন্স রাখবো। বিশ্বাস করেন, কনফিডেন্স অনেক দামি জিনিস, আপনার কনফিডেন্স থাকতে হবে। সেই কনফিডেন্সটা কি আমরা, সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, এই হচ্ছে ভাই নাউন, এই যে নাউন, এই হচ্ছে ভাই আমরা বললাম অ্যাডজেক্টিভ। মনে রাখবেন, নাউনের আগে যেই বসুক সে নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। নাউনের আগে যেই বসুক সে নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। নাউনের আগে যেই বসুক সে নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এবার খেয়াল করে দেখেন, ভয়ঙ্কর মানে মজার ব্যাপারটা হচ্ছে, আমরা কি একটা দিয়ে একটা পড়বো না একটা দিয়ে হাজারটা? ইয়েস, আমরা একটা দিয়ে হাজারটা পড়বো ইনশাল্লাহ। আমরা একটা দিয়ে হাজারটা পড়বো ইনশাল্লাহ। আমরা একটা দিয়ে কয়টা পড়বো? হাজারটা পড়বো ইনশাল্লাহ। হাজারটা পড়বো ইনশাল্লাহ। কিভাবে? এই যে ম্যানের আগে দিজ আছে, আপনারা হয়তো ভাবতেছেন দিজ অ্যাডজেক্টিভ না, এই ম্যানের আগে আপনি যা দেন এই পৃথিবীতে সব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই নাউনের আগে যা দেন সব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই নাউনের আগে যা দেন সব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি বললাম না দিজ ম্যান, আমি বললাম যে ভাই গুড ম্যান, তাহলে গুড কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আমি বললাম ব্যাড ম্যান, ব্যাড কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আমি বললাম যে কথা সাম ম্যান, সাম কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আমি বললাম অনেস্ট ম্যান, অনেস্ট কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তার মানে এই নাউনের আগে যা দেন সব অ্যাডজেক্টিভ, যা দেন সব অ্যাডজেক্টিভ। ভাই আমার কথা বুঝছেন না, বোঝেন নাই? আমার কথা বুঝছেন না, বোঝেন নাই প্রিয় ভাই বোন আমার কথা বুঝছেন না, বোঝেন নাই? তাহলে খেয়াল করে দেখেন, আমি আবার বলছি, তাহলে প্রোনাউন হওয়ার জন্য শর্ত হচ্ছে এরপরে ভার্ব অথবা প্রিপোজিশন থাকতে হবে। প্রিপোজিশন আছে, এটা প্রোনাউন, ভার্ব আছে, এটা প্রোনাউন। কিন্তু এখানে নাউন আছে, এটা কিন্তু প্রোনাউন না, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এবার খেয়াল করে দেখেন, ম্যানের আগে কি আছে, নাউন, সরি এই দিজের পরে নাউন আছে, তাহলে নাউন থাকলে এটা কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে দেখেন, তাহলে এই দিজ হচ্ছে অ্যাডজেক্টিভ আর এই দিজ হচ্ছে প্রোনাউন। কেন? এই যে দেখেন, প্রোনাউনের পরে ভার্ব আছে, ওই যে দেখেন। ভাই এইটুকু বুঝছেন কে কে? যারা এইটুকু বুঝছেন কমেন্টে লিখেন এ কে। এ মানে এইটুকু, কে মানে ক্লিয়ার, দ্রুত। এইটুকু যারা বুঝছেন কমেন্টে লিখে দেন এ কে, আলহামদুলিল্লাহ। দ্রুত দ্রুত, হ্যাঁ ভাই দ্রুত লিখতে হবে প্লিজ, দ্রুত বলতে হবে প্লিজ। এইটুকু বুঝছে কে? এই তো স্যার এইটুকু বুঝছি আলহামদুলিল্লাহ, এইটুকু বুঝছি আলহামদুলিল্লাহ, স্যার এইটুকু বুঝছি আলহামদুলিল্লাহ, এইটুকু বুঝছি আলহামদুলিল্লাহ। এবার আমাদের ওয়াল্টার টিসিএস ভাই, আমি কিন্তু বারবার বলছি ভাই, আমরা একটা দিয়ে একটা না হাজারটা পড়বো। কেন বারবার বলতেছেন স্যার? এই যে ম্যানের আগে এনি কি অ্যাডজেক্টিভ? আরে কিসের এনি? এই ম্যানের আগে নাউনের আগে যা দেন সব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কিসের এনি? আপনি যদি বলেন এখানে টিনি, টিনি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আপনি যদি বলেন মেনি, মেনি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আপনি বলেন গুড ম্যান, গুড এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ব্যাড ম্যান, ব্যাড এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সাম ম্যান, সাম এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অর্থাৎ এই নাউনের আগে যা দেন সব অ্যাডজেক্টিভ। বারবার বলতেছি, নাউনের আগে যাই দেন সব কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ভাই বুঝতে পারলে ক্লিয়ার বলেন। আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা এমন করে পড়বো যেন একটা দিয়ে আমরা হাজার হাজার শত শত লাখ লাখ প্রশ্নের আনসার করতে পারি। এমন ভাবে আমরা পড়বো ইনশাআল্লাহ, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্নের জন্য আনসার করতে পারি। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই তো স্যার আলহামদুলিল্লাহ, 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 গুড। তাহলে ভাই খেয়াল করে দেখছেন, অনেকবার বললাম, মোটামুটি 4-5 বার বললাম, ভার্ব অথবা প্রিপোজিশন থাকলে প্রোনাউনের পরে সেটা প্রোনাউন হবে। এখানে প্রিপোজিশন আছে, প্রোনাউন,
এখানে এই যে প্রোনাউনের পরে ভার্ব আছে, এটাও প্রোনাউন, কিন্তু এখানে প্রোনাউনের পরে নাউন আছে। এই যে প্রোনাউন লেখা আছে ভাই, সব তো লেখাই আছে ভাই, লেখা আছে তো। তাহলে প্রোনাউনের পরে নাউন থাকলে প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এই যে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এই যে এখানে নাউন আছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখানে ভার্ব আছে, এখানে প্রোনাউন হয়ে গেছে। তাহলে এটা প্রোনাউন, এই যে প্রোনাউন। অনেকবার বললাম, মোটামুটি অনেকবার বললাম, অনেকবার বললাম। যাই হোক, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন অনেকবার বললাম ভাই। হ্যাঁ, এই যে মোটামুটি 5-7 বার 10 বার বলে ফেলছি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এটার পরে ভার্ব আছে, এই যে ভার্ব থাকলে, এই যে দেখেন, এই যে ভার্ব থাকলে সেটা প্রোনাউন হবে। আর এখানে নাম ম্যান হচ্ছে নাউন, এই জন্য অ্যাডজেক্টিভ। ঠিক আছে ইনশাআল্লাহ, অনেকবার বললাম মোটামুটি। আচ্ছা, এরপরে না বললে আপনারা ভিডিও রেকর্ড ক্লাসটা বারবার দেখবেন। রেকর্ড যেহেতু ক্লাসটা রেকর্ড থাকবে, দেখে নিন আপনি 10 বার করে, সমস্যা নেই। বা 50 বার 100 বার দেখতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এবার খেয়াল করে দেখেন একটু ভাই বোন আমার, এখানে একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করে দেই, তাহলে আপনাদের উপকার হবে। যেহেতু আসছেন, একটু ভালো মতো শিখাই দিই, যেন আমার কথা আপনাদের স্মরণ থাকে সারা জীবন। দিব একটা বাড়তি জিনিস শিখাই দিব। আরে বলেন না আলহামদুলিল্লাহ। ও, শেখার আগে আলহামদুলিল্লাহ বলবেন কি? আচ্ছা, শিখা দিচ্ছি। সেটা হচ্ছে, দেখেন, একটা প্রশ্ন পরীক্ষায় আসছিল, তো এটার সরাসরি কোনো সূত্র এই পৃথিবীতে নাই। তো এটা আমরা বুদ্ধি দিয়ে সূত্র বানাই ফেলবো। আলহামদুলিল্লাহ বলেন। এদিকে তাকান। একটা প্রশ্ন পরীক্ষায় আসছিল, এটার সরাসরি কোনো সূত্র এই পৃথিবীতে নাই। তো আমরা এখন সবাই মিলে সূত্র বানাই ফেলবো। আলহামদুলিল্লাহ বলেন। ওয়েট, এবার দেখেন প্রশ্নটা কি। প্রশ্নটা আসছিল, তার আগে একটা জিনিস আপনাদেরকে বলে নেই, আমরা সবাই মিলেমিশে একটা সূত্র বানাবো, একটা সূত্র মডিফাই করবো আস্তে আস্তে, রিল্যাক্স, একদম রিল্যাক্সে একদম, হ্যাঁ রিল্যাক্সে। হ্যাঁ, সবাই মিলেমিশে একটা সূত্র বানাবো বা সূত্র মডিফাই করবো। কার মতো? সোহেল স্যারের মতো। সূত্রটা দেখেন, এই যে দেখেন ভাই, এই দিস ব্যবহৃত হয় কাছের জিনিসের সাথে। কাছের জিনিস খুব খেয়াল করতে হবে প্লিজ। দিস ব্যবহৃত হয় কার সাথে? কাছের জিনিসের সাথে। এবার খেয়াল করে দেখেন, বর্তমান আমাদের থেকে কাছে না দূরে? কথা বলেন, বর্তমান আমাদের কাছে না দূরে? ইয়েস, বর্তমান আমাদের কাছে। অর্থাৎ আমরা সবসময় বর্তমানেই থাকি। এই মুহূর্তে আমরা কোথায় আছি? বর্তমানেই আছি। ওকে, ফাইন। তাহলে দিস ব্যবহৃত হয় কাছের জিনিসের সাথে, আর বর্তমান আমাদের কাছে। আর বর্তমান টেন্সকে মানুষে আদর করে ইংলিশে কি বলে? প্রেজেন্ট টেন্স। বর্তমান টেন্সকে মানুষে আদর করে ইংলিশে কি বলে? প্রেজেন্ট টেন্স। বর্তমান টেন্সকে আদর করে মানুষে কি বলে? প্রেজেন্ট টেন্স। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা একটু আগে বলেছিলাম স্যার, দ্যাট ব্যবহৃত হয় দূরের জিনিসের সাথে। দ্যাট ব্যবহৃত হয় দূরের জিনিসের সাথে। দূরের মানে কি বলেন তো ভাইয়া? অতীত। এক্স্যাক্টলি, অতীত আমাদের থেকে দূরে। অতীত আমাদের থেকে কাছে না দূরে? দূরে। আজ থেকে 100 বছর আগে দূরে, 1,00,000 বছর আগে দূরে। তাহলে অতীত কি ভাইয়া? দূরে। আর অতীত টেন্সকে মানুষ আদর করে ইংলিশে কি ডাকে ভাইয়া? ইয়েস, পাস্ট টেন্স। পাস্ট টেন্স, পাস্ট টেন্স। সোহেল স্যারকে দেখতে চান? সোহেল স্যার আপনাকে দেখতে চায় জাতি। সালাম দেন স্যার। দেখেন তো কে কে চিনেন, একটু দেখি স্যারকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলেন এই স্যারকে চিনেন কে কে? হ্যাঁ, তো আপনাদের জন্য গুড নিউজ, আলহামদুলিল্লাহ। আমি দেখি আগে কে চিনেন, কেউ আছেন কিনা, তারপরে আপনাদেরকে গুড নিউজটা জানাই দিচ্ছি। তো স্যার কিছু বলেন আমাদের জাতির উদ্দেশ্যে। আমি আজকে কিছুই বলবো না, কারণ চিনেন কে কে আমি দেখতে চাই। আমাকে কে কে চিনে আজকে এটা একটু দেখতে চাচ্ছি আর কি। এই বেটা, তোমার দাড়িটা বড় হইলে কিন্তু আমার মতো লাগতো, মনে হচ্ছে আপন ভাই। তোমার সে কই বলা যায় আপন ভাই, বড় করবো তুমি ইনশাআল্লাহ। দিস ইজ মাই কলেজা, দিস ইজ মাই পার্ট অফ লাইফ, দিস ইজ মাই কলেজা। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এখন ব্যাপার হচ্ছে, তো সোহেল স্যার ক্লাস দিয়েছিলাম। ওকে 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 স্যার আমি চিনি, গুড চিনি স্যার। ওকে গুড, আমিও চিনি। কি রে ভাই, সবাই দেখি চিনি, বাহ। অনেক স্কুলের জিকে স্যার ছিল মনে হয়। আচ্ছা, যাই হোক, কি রে ভাই, সবাই তো তোমার চিনে রে। আচ্ছা, কি রে ভাই, আমার স্টুডেন্ট তোমার চিনে। যাই হোক, আলহামদুলিল্লাহ। সোহেল কিন্তু আমার ছোট ভাই, আমার এলাকার ছোট ভাই, আমাদের পাশাপাশি এলাকা। সোহেল হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে ইংলিশ ডিপার্টমেন্টে, কিন্তু ওই আমার মতো একই সমস্যা। আমি যদিও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়াশোনা করে ইংলিশ পড়াই, ও ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে, ও বাংলা পড়ায়, জিকে পড়ায়, ইংলিশ পড়ায়, সবই পড়াইতে পারে আলহামদুলিল্লাহ। তবে ও বেসিক্যালি বাংলাটাকে ভালোবাসে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো ফ্যাক্ট হচ্ছে কি ভাই বোন আমার, আমরা কিন্তু লার্নিং স্কুল থেকে আসি। কি রে ভাই, সবাই দেখি চিনে? ও আচ্ছা, কি রে ভাই, কেমন সম্ভব? হ্যাঁ, সবাই তো চিনে। সকিনা স্যার না? আচ্ছা, দেখো, তো স্যার কিন্তু আমি ব্যাকরণ ক্লাস নিতেন লার্নিং স্কুলে, স্যার ওনাকে চিনি। আচ্ছা, শুনেন প্রিয় ভাই বোন আমার, সোহেল স্যার কিন্তু দ্রুত আপনাদের জন্য ফ্রি ক্লাস আয়োজন করতেছে আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের ফ্রি ক্লাস কবে থেকে শুরু করবেন ইনশাআল্লাহ? আমি এটার পরে শুরু করে দিই। আজকে বলে দেন যে একটু পরে শুরু হবে, আপনার ক্লাসটা পরে আর কি ফ্রি ক্লাস। তাই? হ্যাঁ,
আচ্ছা, অসুবিধা নেই, আমরা দেখি আজকে কখন শুরু করা যায়, আমরা জানাই দিব প্রিয় ভাই বোনদেরকে। তো স্যার কিন্তু এখন রেগুলার আমাদের সাথে আছেন, আমাদের সাথে ক্লাস নেবেন ইনশাআল্লাহ। স্যারকে অলরেডি অনেকেই চিনেন। আরে ভাই, ভালো আমার স্টুডেন্ট হচ্ছে 193 জন, তোমাদের দেখি 200 জনে চিনে। যাই হোক, চেনা চেনা লাগে স্যারকে। স্যার তো আসলে অনেক ক্লাস নিয়েছেন লার্নিং স্কুলে। তো যাই হোক, ফ্যাক্ট হচ্ছে স্যার কিন্তু এখন থেকে রেগুলার ফ্রি ক্লাস দিবেন, রেগুলার ফ্রি ক্লাস দেবেন ইনশাআল্লাহ। আপনাদের বাংলার যত সমস্যা আছে স্যার সহজে মানে সমাধান করে দিবেন। স্যারের ক্লাস চাই কে বলেন? হ্যাঁ, স্যারের ক্লাস চাই কে বলেন? আচ্ছা, সমস্যা নাই। কি রে ভাই, সবাই তো চিনে, যা দুষ্ট কোথাকার, সবাই চিনে, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই, টেনশন নাই। এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলাই দেবো, এটা হচ্ছে সেই স্যার, তাই না? আচ্ছা, সমস্যা নাই। তো স্যার আমাদের সাথে আছেন। স্যার হচ্ছে আলহামদুলিল্লাহ বাংলায় আলহামদুলিল্লাহ খুব ভালো মানের দক্ষতা অর্জন করেছেন, বা দক্ষ, এবং খুব টেকনিক দিয়ে শর্টকাটে সিস্টেম করে আমার মতোই আলহামদুলিল্লাহ পড়ায়। আমি ইংরেজিটা যেমন সহজ করে পড়াই, স্যার হচ্ছে বাংলাটাকে সহজ করে পড়ায়, এমনভাবে পড়ায় যে আপনার কলেজের মধ্যে ঢুকে যাবে। স্যার রেগুলার আমাদের সাথে এখন ফ্রি ক্লাস নেবেন ইনশাআল্লাহ, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। আমরা যেখানটাতে ছিলাম প্রিয় ভাই বোন আমার, রেগুলার ক্লাস চাই। এই তো স্যার, আপনার ক্লাস তো সবাই চায় স্যার, এদের এই সবাই আপনার ক্লাস চাই। হ্যাঁ, রেগুলার ক্লাস হবে, খুশি খুশি রেগুলার ক্লাস নেবেন স্যার, এখন রেগুলার ক্লাস নেবেন, খুশি খুশি খুশি। ওকে, স্যারের টেকনিক অসাধারণ। ওকে, টেনশন নাই, রেগুলার ক্লাস নেবেন স্যার। ওকে, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে দিস হচ্ছে ভাইয়া কাছের জিনিসের সাথে ব্যবহৃত হয়, আর বর্তমান হচ্ছে আমাদের কাছে, তাহলে বর্তমান মানে কি? প্রেজেন্ট টেন্স। দ্যাট হচ্ছে দূরের জিনিসের সাথে ব্যবহৃত হয়, অতীত আমাদের থেকে দূরে, আর অতীত মানে পাস্ট টেন্স। তার মানে আমরা অলরেডি একটা সূত্র বানিয়ে ফেললাম, আলহামদুলিল্লাহ বলেন। কিভাবে? তার মানে যদি কাছের জিনিস বোঝায়, বা বর্তমান বোঝায়, বা প্রেজেন্ট টেন্স বোঝায়, সেক্ষেত্রে দিস হবে। আর যদি প্রিয় ভাই বোন আমার দূরের জিনিস বোঝায়, বা অতীত বোঝায়, বা পাস্ট টেন্স বোঝায়, তাহলে কি হবে? দ্যাট হবে। তাহলে প্রেজেন্ট টেন্স হলে দিস হবে, আর পাস্ট টেন্স হলে দ্যাট হবে। ছোট্ট করে কমেন্টে আপনারা লিখে দেন দিস প্রেজেন্ট, আর দ্যাট পাস্ট। একটু ছোট ছোট করে কমেন্ট লিখে দেন, দ্রুত দ্রুত, ছোট্ট করে একটু কমেন্ট লিখে দেন প্লিজ। ছোট্ট করে কমেন্টে লিখে দেন, ছোট্ট করে কমেন্টে লিখে দেন, ছোট্ট করে। দিস ইকুয়াল টু প্রেজেন্ট, আর দ্যাট ইকুয়াল টু পাস্ট। এবার খেয়াল করে দেখেন, পরীক্ষায় যে প্রশ্নটা আসছিল, দেখেন 1 সেকেন্ডে উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। 1 সেকেন্ডে। স্যারের যেমন কেউ বলে, আপনাদের সোহেল স্যার যেমন বলে, সকিনা স্যার এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলাই দিব, ঠিক সেম 1 সেকেন্ডে আনসার করতে পারবেন। কিভাবে? দেখেন, একটা প্রশ্ন আসছিল এভাবে, এই দেখেন কিভাবে প্রশ্ন বানায়। এবার কেমনে প্রশ্ন, তোমার মনে আছে কেমনে প্রশ্ন বানায়? কেমনে প্রশ্ন বানায় দেখেন, কেমনে প্রশ্ন বানায়। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের জানাই রাখি প্রিয় ভাই বোন আমার, তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে নাউনটা যদি প্লুরাল হয়, তাহলে এই যে দিস এর জায়গায় কি হবে? দিস হবে। আবার নাউনটা যদি এখানে প্লুরাল হয়, তখন কি হবে? দোজ হবে। নাউনটা যদি প্লুরাল হয়, সিঙ্গুলার হলে দ্যাট, আর প্লুরাল হলে দোজ হবে। আর এখানটাতে সিঙ্গুলার হলে দিস হবে, প্লুরাল হলে কি হবে? দিস। যেমন আমি আরো সহজ করে বোঝাই, যেমন ধরেন যদি হয় বয়, তাহলে দিস বয়, যদি হয় বুক, তাহলে দিস বুক। কিন্তু যদি এখানে বয়েজ হয় অথবা বুকস হয়, তখন কি হবে ভাইয়া? বুকস হয়, তখন কি হবে? দিস হবে। ঠিক সেম এখানে দ্যাট বয় হবে, দ্যাট বুক হবে। আবার যদি প্লুরাল হয়, ঠিক সেম দোজ বুকস হবে, দোজ বয়েজ হবে। এগুলো আপনারা বুঝেন আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এবার খেয়াল করে দেখেন প্রশ্নটা, পরীক্ষা যেটা আসছিল, ড্যাশ 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 সং। দেখেন সবাই পারবেন ইনশাআল্লাহ। ড্যাশ সং হান্টেড মি লট। এবার দেখেন 4টা অপশন ছিল। অপশন এ দিস, দেখেন সবাই পারবেন ইনশাআল্লাহ। অপশন বি দ্যাট, অপশন সি দিস, অপশন ডি দোজ। এবার দেখেন সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন। দেখেন কেমনে প্রশ্ন বানাইছে। এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল, বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষায় প্রশ্নটা আনসার করতে পারে নাই, তারা একদম গোলায় হচ্ছে কি হবে গো, কি হবে, কি হবে গো, কি হবে। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, কেমনে প্রশ্ন বানায়। প্রশ্নের উত্তর কিন্তু এখানটাতে রয়েছে কোথায়? ইয়েস, এই যে উত্তর এখানে দেওয়া আছে, দেখেন এই যে V2, বাকি ভাইয়া পাস্ট টেন্স। আর পাস্ট টেন্সে কি হবে গো? ইয়েস। দেখি সবার আগে পারে ইয়েস স্যার, দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। সবার উত্তর হয়েছে আলহামদুলিল্লাহ, সবার উত্তর হয়েছে আলহামদুলিল্লাহ, সবার উত্তর হয়েছে আলহামদুলিল্লাহ। এবার দেখেন সবাই ঠিক উত্তর দিয়েছে। কেন স্যার? এই যে দেখেন, যেহেতু পাস্ট হান্টেড পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে কি হবে? দ্যাট হবে। কেন? এই যে সং, সং হচ্ছে সিঙ্গুলার। তাহলে এই প্রশ্নটা পরীক্ষা আসছিল, অনেক বলাবান পারে নাই, কিন্তু আমরা কিন্তু সবাই পেরে গেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আপনারা সবাই পেরেছেন আলহামদুলিল্লাহ, সবার উত্তর সঠিক হয়েছে। এবার দেখেন ভাইয়া পরীক্ষায় আসছে একটা, কয়টা? একটা। কিন্তু এটা দিয়ে প্রশ্ন বানানো যায় 4টা। কয়টা ভাইয়া? 4টা। আমি আবার বলছি, পরীক্ষায় প্রশ্ন আসছে কয়টা? একটা। কিন্তু এটা দিয়ে প্রশ্ন বানানো যায় 4টা। আমরা কি 4টাই বলে ফেলবো? ওই 4টাই আপনাদেরকে শিখিয়ে দিব। ইয়েস, 4টাই শিখিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখেন, জাস্ট এখানটাতে যদি প্রিয় ভাই বোন আমরা একটা এস দিয়ে দেই, এস দিয়ে দেই, অর্থ মানে বাক্যর
আনসারটা চেঞ্জ হয়ে যাবে। যখন আমি বললাম সংস, সংস, তাহলে সংস হচ্ছে প্লুরাল, আর এখানে হচ্ছে পাস্ট টেন্স। তাহলে খেয়াল করে দেখেন, এই যে পাস্ট টেন্সে যদি প্লুরাল হয় তাহলে কি হবে? দোজ হবে। তাহলে আনসার হয়ে যাবে ডি, আনসার হয়ে যাবে ডি, আনসার হয়ে যাবে ডি। এবার খেয়াল করে দেখেন মজা কাকে বলে ভাইয়া? মজা কাকে বলে? খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, মজা কাকে বলে। এবার দেখেন আবার আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি জাস্ট খেয়াল করতে হবে এখানটাতে। এবার দেখেন পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়। এখানে জাস্ট কি করছে ভাইয়া? এই যে হান্টস দিয়ে দিচ্ছে। তাহলে হান্টস দেওয়ার মানে কি? প্রেজেন্ট টেন্স হয়ে গেছে। প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে অ্যাডভার্ব যুক্ত হয়। যখনই দেখলেন প্রেজেন্ট টেন্স তখন কি হবে? ইয়েস, তখন হবে দিস। আবার খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। এই প্রেজেন্ট টেন্সে আবার কি করছে? প্রেজেন্ট টেন্সে আবার এইটাকে প্লুরাল বানায় ফেলছে, সংস। এবার দেখেন প্রেজেন্ট টেন্সে কি বানায় ফেলছে? সংস বানায় ফেলছে, সংস। যখনই সংস বানাইছে তখন কাহিনীটা কি হচ্ছে দেখেন, এই যে সংস, এই যে সংস। তাহলে এখন প্রেজেন্ট টেন্স আছে কিন্তু এটা প্লুরাল, তখন আনসার হবে কি বে? দিস। তাহলে পরীক্ষা প্রশ্ন আসছে কয়টা? একটা। আমরা কয়টা পারি? চারটা। যারা চারটাই বুঝছেন কমেন্টে 4 কে লিখেন, লিখেন 4 কে আলহামদুলিল্লাহ দ্রুত। চারটাই যারা বুঝে গিয়েছেন তারা কমেন্টে লিখে দেন 4 কে আলহামদুলিল্লাহ, যে স্যার চারটাই বুঝে গেছি। তাহলে পরীক্ষায় আসছে একটা, কিন্তু আমরা শিখলাম কয়টা? চারটা শিখলাম। আলহামদুলিল্লাহ বলেন। এই তো 4 কে আলহামদুলিল্লাহ, 4 কে আলহামদুলিল্লাহ। ইসরাত জাহানের সঠিক হয়েছে, তাহসিন সঠিক হয়েছে, লাবণী সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ, শবনম সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ, শবনম সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ, হীরা খাতুন সঠিক উত্তর দিয়েছেন মাশাআল্লাহ, লুবনা আক্তার চারটাই বুঝতে পেরেছে, ওয়াহিদুল ইসলাম ভাইয়া চারটাই বুঝতে পেরেছেন, কোরবান চারটাই বুঝতে পেরেছেন, হিরণ রাশিদ চারটাই বুঝতে পেরেছেন। ভাইয়া ব্যাপারটা খুব কঠিন বলেন? একদম পানির মতো সহজ। যখন পাস্ট টেন্স ছিল সিঙ্গুলার তখন দ্যাট, যখন পাস্ট টেন্সে প্লুরাল তখন দোজ, যখন প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার দিস, যখন প্রেজেন্ট টেন্সে প্লুরাল হবে তখন হয়ে গেছে কি ভাইয়া? THESES। তাহলে এভাবেই প্রশ্নগুলো বানায়, এভাবে প্রশ্নগুলো কি ভাইয়া বানায়। মোহাম্মদ আবরার, আবরার ভাইয়া একটা বিষয় বলি, রাগ করবেন না প্রিয় ভাই আমার। একটা হচ্ছে ধরেন মানে যে বেশি চিন্তা করে সে কিন্তু আবার একটু বিপদে পড়তে পারে। সেই বিপদটা কি বলেন? আমরা বর্তমান এবং অতীত নিয়ে আলোচনা করেছি। তো এই প্রশ্ন মানে এই ধরনের প্রশ্ন, যে প্রশ্নটা এখানে এসেছে সেটা বর্তমান এবং অতীত দিয়ে আসবে, ভবিষ্যৎ দিয়ে কখনো আসবে না। ভবিষ্যৎ দিয়ে আসলে তো ভাই ভবিষ্যৎ লিখে দিতাম। তাহলে ভাইয়া বুঝতে পেরেছেন? তো এটার কমেন্ট করবেন না, হ্যাঁ বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। কমেন্ট বন্ধ করে দেন ভাই, এই কমেন্ট আর করবেন না। হ্যাঁ, এটা বর্তমান দিয়ে আসবে, অতীত দিয়ে আসবে, ঠিক আছে ইনশাল্লাহ। ভবিষ্যৎ দিয়ে আসবে না, ঠিক আছে, টেনশন নেই। ভবিষ্যৎ দিয়ে আসলে ভাই তো ভবিষ্যৎ বলে দিতাম। আপনারা বুঝতেছি না, আপনারা কি মনে হয় যে আমি কোনো কিছু বাকি রেখে বলি তাই? না রে পাগলা, আমি সর্বোচ্চটুকু দিয়ে বলার চেষ্টা করি, অর্থাৎ যতটুকু পরীক্ষায় আসবে বা আসার সম্ভাবনা আছে সর্বোচ্চটুকু দিয়ে বলার চেষ্টা করি, ঠিক আছে ইনশাল্লাহ। তো টেনশনটা দরকার নাই, ঠিক আছে ইনশাল্লাহ। ভাই খুশি খুশি? এই তো সবাই খুশি আলহামদুলিল্লাহ। যাই হোক, আশা করি একটা নতুন কিছু আমরা শিখলাম বা বুঝলাম। এবার দেখেন ভাই বোন আমার, ইনডেফিনিট প্রোনাউন। এবার বলছেন যে ইনডেফিনিট প্রোনাউন আবার কি জিনিস? ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, অর্থাৎ এটা নির্দিষ্ট করে কাউকে বোঝায় না, এটা নির্দিষ্ট করে কাউকে বোঝায় না, এটা নির্দিষ্ট করে কাউকে বোঝায় না। হ্যাঁ ভাই, আমাদের খাদিজা আক্তার লিখছে স্যার আবার বুঝান। খাদিজা আক্তার ভাই আমরা একবার না বাস অনেকবার তো বুঝাইলাম। খাদিজা আক্তার লিখছে স্যার আবার বুঝান। ভাই এটা বোঝানো দরকার নেই তো, এই যে দেখা যায় তো, দেখে দেখে তো বোঝা যায় পাগলা। তাও তো অনেকবার বুঝাইলাম ভাই। এই যে দিস হচ্ছে কাছের, কাছের মানে বর্তমান প্রেজেন্ট টেন্স, এটা অনেকবার বললাম না। দ্যাট হচ্ছে দূরের, দূরের মানে অতীত, অতীত মানে পাস্ট টেন্স। তার মানে বর্তমান টেন্স হইলে দিস হবে, পাস্ট টেন্স হইলে দ্যাট হবে। তো অনেকবার বললাম, ঠিক আছে ইনশাআল্লাহ, অনেকবার বললাম না। খাদিজা আক্তার, খাদিজা খাতুন একটু কথা বলেন, খাদিজা একটু কথা বলেন। অনেকবার বললাম না আমরা? অনেকবার তো বললাম, তাই না বলেন? আমরা কি একবার বলি? আমি তো আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে একই কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আসলে এতবার বলি, 2 বার 3 বার 5 বার 10 বার 15 বার 20 বার, মনে হয় যে 30 বার বলি অনেক কথা। তো আমার মানে ক্লাসের একটা ভালো দিক হচ্ছে যে ক্লাসের পড়া ক্লাসে শুনতে শুনতে মুখস্থ কণ্ঠস্থ কলিজা সেট হয়ে যায়। কারণ এতবার বলি যে একদম কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে সেট হয়ে যায়, তাই না বলেন? তাহলে কতবার বললাম না এই কথাটা? অনেকবার করে বললাম, তাই না বলেন? স্যার সপ্তাহে 2 দিন করে ক্লাস চাই সোহেল স্যারের। আরে কিসের 2 দিন? সোহেল স্যার, হ্যাঁ বাংলাদেশ প্রতিদিন সোহেল স্যার ক্লাস নেবে প্রতিদিন, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। যাই হোক, এবার দেখেন ইনডেফিনিট। ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, অর্থাৎ এই প্রোনাউন নির্দিষ্ট করে কাউকে বোঝায় না। এই প্রোনাউন নির্দিষ্ট করে কাউকে বোঝায় না, খুব খেয়াল করবেন, এই প্রোনাউন কাউকে নির্দিষ্ট করে বোঝায় না। যেমন ধরেন আমি বললাম যে সামওয়ান কাম টু মি, আপনারা আমার সামনে 10 জন বসে আছেন, আমি বললাম সামওয়ান কাম টু মি। হ্যাঁ, কেউ একজন আমার সামনে আসেন এন্ড স্টার্ট ড্যান্সিং এবং নাচা শুরু করেন, আপনারা কিন্তু কেউ আসতে যাবেন না, খালি ঠেলা ঠেলে বলবেন তুই যা, তুই যা, বুঝছেন কি না? তাহলে আমার সামনে 10-12 জন বসে আছেন, আমি যদি বলি সামওয়ান কাম টু মি, আপনারা কেউ আসবেন না। কেন? কারণ সামওয়ান দিয়ে নির্দিষ্ট করে কাউকে বোঝায় না।
আমি যদি বলি এনিওয়ান কাম টু মি, আপনারা কেউ আসতে চাইবেন না, খালি ঠেলাঠেলি করবেন, তুই যা তুই যা, কেউ আসতে চাইবেন না। কেন? কারণ হচ্ছে এই এনিওয়ান বা সামওয়ান অথবা সামথিং বা সামবডি এগুলো দিয়ে নির্দিষ্ট করে কাউকে বোঝায় না। তাহলে এগুলো কি এবার দেখেন, খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, এই যে তাহলে বলেন সামওয়ান, সামবডি, সামথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, সাম, মেনি, অল, এনি, ওয়ান, নান, এইগুলোকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। তাহলে আমরা সহজ করে বলতে পারি যে ওয়ান, এই দেখেন, হ্যাঁ এই যে ওয়ান বডি, হ্যাঁ তারপর হচ্ছে থিং, ওয়ান বডি থিং, এই যে কোথায় গেল, এই যে ওয়ান বডি থিং, এটা মনে রাখলে আপনি পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে বলেন, একবার বললে মনে থাকবে, সামওয়ান, সামবডি, সামথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, নো ওয়ান, নোবডি, নাথিং। ঠিক আছে ইনশাআল্লাহ। তারপরে সাম, মেনি, অল, এনি, সাম, মেনি, অল, এনি, সাম, মেনি, অল, এনি, ওয়ান, নান। দেখেন এখানে একটা ছন্দ আছে, সাম, মেনি, অল, এনি, ওয়ান, নান, ওয়ান, নান, একটা ছন্দ আছে, তাই না? বলেন, যাই হোক, এগুলোকে বলা হয় কি বা ইনডেফিনিট প্রনাউন, এগুলোকে বলা হয় ইনডেফিনিট প্রনাউন, অর্থাৎ এগুলো দিয়ে নির্দিষ্ট করে ওকে বোঝায়। যাই হোক, এখানে এগুলো নিয়ে টেনশন নাই। এখানে সবচেয়ে মজার না, ভয়ঙ্কর হচ্ছে ভাই এইটা, এই যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এটা। এটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, প্রচুর পরিমাণে আসে। তো আমরা এটা একটু সময় নিয়ে বুঝাবো। এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, ওই কি বলবো, প্রাইমারিতে আসে, বিসিএস আসে, নিবন্ধনে আসে, 10টা বৃত্তিমূলকে আসে, ভার্সিটিতে আসে, মেডিকেলে আসে, নার্সিং আসে, সমস্ত পরীক্ষায় এই ওয়ান দিয়ে প্রশ্ন আসে। সেই ওয়ানের ঝামেলাটা আজকে আমরা সমাধান করে দিব। আশা করি আজকের পর কোনোদিন ওয়ান দিয়ে আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। সবাই রেডি? এবার দেখি তাহলে এই যে ওয়ান অফ, এই ওয়ান অফটা ঝামেলা করে। তো ওয়ান অফ বাক্যের দুই জায়গায় থাকে, একটা হচ্ছে ওয়ান অফ বাক্যের শুরুতে থাকে। ওয়ান অফ থাকে কোথায় বলেন প্রিয় ভাই বোন আমার? বাক্যের শুরুতে। আর একটা কোথায় থাকে? বাক্যের মাঝখানে, বাক্যের মাঝখানে থাকে। তাহলে ওয়ান অফ কোথায় থাকে? বাক্যের শুরুতে থাকে, বাক্যের মাঝখানে থাকে। তো বাক্যের শুরুতে থাকলে একরকম রুলস হবে, বাক্যের মাঝখানে থাকলে আরেক রকম রুলস হবে। বাক্যের শুরুতে থাকলে একরকম রুলস হবে, আর বাক্যের মাঝখানে থাকলে কি হবে ভাইয়া? আরেক রকম রুলস হবে। এবার খেয়াল করে দেখেন, আমরা আগে oh this is really very sad and one information you have to remember. আচ্ছা খেয়াল করে দেখেন, আচ্ছা একটু বাইরের দিকে তাকান, খুব খেয়াল করে দেখেন আমার। ওকে, এবারে দেখেন ওয়ান অফ দিয়ে যদি বাক্যটা শুরু হয়, খুব খেয়াল করতে হবে প্লিজ, এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, বারবার বলতেছি মারাত্মক গুরুত্বপূর্ণ ক্লাস। ওয়ান অফ দিয়ে যখন দেখবেন বাক্যটা শুরু হয়েছে, একটু ভাই বোন এ রেডি করছো? কোনটা কোনটা? 30টা করে, 30টা করে, 30টা প্রশ্ন, একটার 30টা করে প্লিজ, একটার 30টা করে, 3টার 90টা। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, ওয়ান যদি বাক্যের শুরুতে থাকে, নাউনটা প্লুরাল হয় আর ভার্বটা সিঙ্গুলার হয়। প্রশ্ন হচ্ছে স্যার এইভাবে বইতেও লেখা আছে, এইভাবে বললে জীবনে কোনোদিন মনে থাকবে না। মনোযোগ, ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হলে নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। সেভাবে যদি আমি আপনাদের বলি, জীবনে মনে থাকবে না। কেন? কারণ এটা তো বইতেই লেখা আছে। এটা পড়ার জন্য আমরা এখানে আসি নাই, আমাদেরকে ব্যাখ্যা জানতে হবে, সিস্টেমটা শিখতে হবে, কেন নাউনটা প্লুরাল হয়, ভার্বটা কেন সিঙ্গুলার হয়। তো এখানে আমরা ব্যাখ্যাটা জানাই দিচ্ছি। একটা হচ্ছে এই ওয়ান অফের পরে এখানে নাউনটা আজীবন প্লুরাল। নাউনটা কি হবে বলেন তো ভাইয়া? আজীবন প্লুরাল, আজীবন প্লুরাল। এই নাউনটা আজীবন কি হবে? প্লুরাল হবে। নাউনটা আজীবন প্লুরাল হবে, নাউনটা আজীবন প্লুরাল হবে। আর ভার্বটা আজীবন সিঙ্গুলার হবে, ভার্বটা আজীবন কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা আজীবন কি হবে বলেন? সিঙ্গুলার হবে। এবার প্রশ্ন হচ্ছে কেন হয়, আমাদেরকে সেটা জানতে হবে। কেন হয় সেটা জানতে হবে কি ভাইয়া? কেন হয়, কেন জানলে জীবনও ভুল হবে। এবার দেখেন ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি আমি। যখনই দেখবেন ওয়ান অফ দিয়ে বাক্যটা শুরু হয়, মানে নাউনটা আজীবন প্লুরাল হয়। কারণ কি? কারণ হচ্ছে ভাইয়া এই বাক্যের অর্থটা এরকম, এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই বাক্যের অর্থটাই হচ্ছে প্লুরাল, এই জন্য নাউনটা প্লুরাল হয়। যেমন ধরেন আমি যদি বলি ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এর মানে হচ্ছে ভাই আমার কথা বন্ধুদের, খুব খেয়াল করেন, আমার বন্ধুদের, আমার বন্ধুদের। অর্থাৎ আমি এখানে যদি বলি ওয়ান অফ মাই বুকস, কথার কথা, অথবা ওয়ান অফ মাই পেন্স, অর্থাৎ যাই বলেন এখানে নাউনটা প্লুরাল হয়ে যাবে। কেন? কারণ বাক্যের অর্থটাই প্লুরাল। আমার বন্ধুদের অথবা আমার বইগুলোর, খুব খেয়াল করেন, আমার বইগুলোর, আমার বইগুলোর, অথবা ওয়ান অফ মাই পেন্স, আমার কলমগুলোর, আমার কলমগুলোর, আমার কলমগুলোর, আমার কলমগুলোর।
অর্থাৎ আপনি যা বলেন এখানে সব প্লুরাল হয়ে যাবে। আমার বইগুলোর, আমার খাতাগুলোর, আমার বন্ধুগুলোর, আমার বান্ধবীগুলোর, আমার বোনগুলোর, আমার বইগুলোর, আমার কলমগুলোর। এই যে গুলুর মানে কি ভাইয়া? গুলুর মানে হচ্ছে প্লুরাল। গুলু মানে কি ভাইয়া? প্লুরাল। এই জন্য এই নাউনটা আজীবন কি হবে? প্লুরাল হবে। আমার বন্ধুদের, আমার বইগুলোর, আমার খাতাগুলোর, আমার কলমগুলোর, গুলুর মানে কি? প্লুরাল। এই জন্য এই নাউনটা কি হবে? আজীবন প্লুরাল। খুব খেয়াল করেন, তাহলে বাক্যের অর্থটাই প্লুরাল। এই জন্য এই নাউনটা কি হবে? আজীবন প্লুরাল। প্রশ্ন হচ্ছে স্যার এটা প্লুরাল হবে বুঝলাম, কিন্তু স্যার এখানে তো ফ্রেন্ডস, তাহলে ফ্রেন্ডস এর সাথে আর হবে না? না, আর হবে না। এখানে ফ্রেন্ডস থাকলেও এখানে আর হবে না, ইজ হবে বা সিঙ্গুলার হবে। প্রশ্ন হচ্ছে কেন সিঙ্গুলার হবে? কেন সিঙ্গুলার হবে? কারণ হচ্ছে খুব খেয়াল করে দেখেন, এইখানে যে ইজ হবে না আর হবে, এটা ডিপেন্ড করবে কার উপরে? সাবজেক্টের উপরে। এটা ডিপেন্ড করে কার উপরে? সাবজেক্টের উপর। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল। এবার দেখেন এবার দেখেন যে ব্যাপারটা, সেটা হচ্ছে এইখানে মূলত সাবজেক্টকে মনে রাখবেন, এই ফ্রেন্ডস এই বাক্যের সাবজেক্ট না। মনোযোগ প্লিজ, এই ফ্রেন্ডস এই বাক্যের সাবজেক্ট না। যদি ফ্রেন্ডস এই বাক্যের সাবজেক্ট হতো তাহলে ভার্বটা আর হতো, কিন্তু ফ্রেন্ডস এই বাক্যের সাবজেক্ট না, এই জন্য এখানে আর হবে না। তাহলে সাবজেক্টকে মনে রাখেন, সাবজেক্ট থাকে, লিখে রাখেন, সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, 9টার আগে সাবজেক্ট থাকে 9টার আগে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। সাবজেক্ট থাকে 9টার আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। তাহলে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। সবাই লিখে রাখেন, প্রিপোজিশন এর আগে, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, আপনারা নোট করবেন, রেকর্ড ক্লাস দেখে দেখে সুন্দর করে নোট করবেন। আমরা আগে বলেছি যার নোট সবচেয়ে সুন্দর হবে তাকে আমরা পুরস্কৃত করব। আপনাদের অনেকের নোট আমি পোস্ট করেছেন, কিন্তু আমি ব্যস্ততার কারণে অ্যাপ্রুভ করতে পারিনি, এই জন্য দুঃখিত। আমি অবশ্যই আপনাদের নোট অ্যাপ্রুভ করে দিব। হ্যাঁ, আমি অ্যাপ্রুভ করেছি অনেককেই, তো আস্তে আস্তে আমি অ্যাপ্রুভ করতেছি বা বাকিদেরকেও অ্যাপ্রুভ করে দেবো ইনশাআল্লাহ। কিন্তু ফ্যাক্ট হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আপনারা কি করবেন? ক্লাসটা রেকর্ড দেখে সুন্দর করে খাতায় নোট করবেন, হুবহু আমার মতো করে। এই নোট সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ, এবং এই নোট দেখে আপনার চাকরি হবে, আপনার বাচ্চা কাচ্চা, আপনার নাতি নাত করে কি হবে? চাকরি হবে ইনশাআল্লাহ। তো যেটা করতে হবে, এই যে সুন্দর করে নোট করলেন, নোট করার পর যেটা করতে হবে, এই নোটটা আমাদের একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এই গ্রুপে আপনারা নোটটা ছবি তুলে শেয়ার করবেন ক্লাসের রিভিউ সহ, যে ক্লাসটি খুব ক্লাস থেকে অনেক কিছু শিখতে পেরেছি বা নতুন অনেক কিছু জানলাম বা ডট আপনার যেটা মনে যায়, আপনি ক্লাসের রিভিউ সহ পোস্ট করবেন। প্রত্যেক সপ্তাহে যার নোট সবচেয়ে সুন্দর হবে আমরা তাকে 500 টাকা সেন্ড মানি করবো বিকাশে। ঠিক আছে ইনশাআল্লাহ, এই হচ্ছে ব্যাপার। সো ক্লাস করার সময় নোট করার দরকার নেই। ক্লাস করার সময় আমি যখন লিখতে বলবো লিখবেন, টুকটাক লিখবেন, খালি টুকটাক লিখবেন। আর ক্লাসের পরে এটা সুন্দর করে নোট করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এই কথাগুলো লিখেন প্লিজ, এখন লিখেন, নোট করবেন ক্লাসের পরে, কিন্তু ক্লাসের সময় যেখানে ভাই লিখতে বলবো সেখানে লিখবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে সাবজেক্ট থাকে 9টার আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। তাহলে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে এখানে প্রিপোজিশন, এই যে তাহলে কখনো যদি বাক্যে প্রিপোজিশন পাওয়া যায়, এই যে প্রিপোজিশন পাওয়া গেছে, আমাদের কাজ হচ্ছে প্রিপোজিশন থেকে, খুব খেয়াল করেন, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, 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 প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। 5বার বললাম। তাহলে আমি আবার বলছি, সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে। এটা দিয়ে শত হাজার প্রশ্ন সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। সাবজেক্ট থাকে প্রিপোজিশন 9টা জিনিসের আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, কখনো যদি বাক্যে প্রিপোজিশন পাওয়া যায়, আমাদের কাজ হচ্ছে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, কাটলে সাবজেক্ট পেয়ে যাব। আর সাবজেক্ট পেলে ভার্বের সাথে মিল করতে পারবো। সাবজেক্ট যদি হয় ওয়ান মানে একজন, এবার আপনারা বলেন ইজ হবে না আর হবে? অবশ্যই ইজ হবে। ভাই এটা যাদের ক্লিয়ার, কমেন্ট একটু লিখেন ক্লিয়ার আলহামদুলিল্লাহ দ্রুত। ভাই আমার কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে এটা দিয়ে হাজার শত লাখ কোটি প্রশ্ন আনসার করতে পারবেন, লাখ কোটি প্রশ্ন আনসার করতে পারবেন। প্রথম থেকে পুরো ক্লাস মিস করে ফেললাম। ফারজানা মিমি একটু আগে থেকে থাকতে হবে প্রিয় বোন আমার। ভাই একটু বলেন, দ্রুত বলেন প্লিজ, কথা বলেন। তাহলে এইটুকু মোটামুটি ক্লিয়ার হলার মধ্যে আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, সবার ক্লিয়ার। তাহলে আমি আবার বলে দিচ্ছি, পৃথিবীর যেখানে দেখবেন ভাইয়া ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, বাক্যটা শুরু হয়েছে, নাউনটা প্লুরাল হবে। কেন? কারণ বাক্যের অর্থটাই প্লুরাল। আমার বন্ধু, এই বাক্যের এই অংশের অর্থ হচ্ছে আমার বন্ধুদের, আমার বইগুলোর, আমার খাতাগুলোর, আমার কলমগুলোর। তো গুলো মানে প্লুরাল, এই জন্য এই নাউনটা আজীবন প্লুরাল।
এবার প্রশ্ন হচ্ছে স্যার ভার্বটা কি হবে? সিঙ্গুলার। কেন সিঙ্গুলার হবে সেটাও কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি। কেন? কারণ এই যে প্রিপজিশনের আগে থাকে সাবজেক্ট, তাহলে অংশটুকু কাটা 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 মানে নাই, নাই মানে নাই। তাহলে সাবজেক্ট কে ওয়ান, তাহলে ওয়ানের সাথে সারা জীবন কি হবে? ইজ হবে অথবা ওয়াজ হবে, হ্যাঁ ইজ হবে, অথবা পাস্ট টেন্স হলে কি হবে বলেন? ওয়াজ হবে, অথবা পারফেক্ট টেন্স হলে হ্যাজ হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই হচ্ছে ব্যাপার। তাহলে আশা করি এটুকু বুঝতে পেরেছেন, এটুকু বুঝতে পেরেছেন। গুড। আলামিন ক্লিয়ার, লিমন ক্লিয়ার, শারমিন ক্লিয়ার, ফারজানা ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ব্যাপার। যেহেতু এটা ক্লিয়ার হয়ে গেছে, এবার একটু বাইরের দিকে তাকান, এবার দেখেন। তাহলে আমি আবার শেষ করে দিচ্ছি বলে, পৃথিবীর যেখানে দেখবেন ওয়ান অফ, বারবার বলতেছি প্লিজ একটু মনে রাখতে হবে, পৃথিবীর যেখানেই দেখবেন ওয়ান অফ, পৃথিবীর যেখানেই দেখবেন ওয়ান অফ, পৃথিবীর যেখানেই দেখবেন ওয়ান অফ, দেখবেন নাউনটা প্লুরাল আছে কিনা আর ভার্বটা সিঙ্গুলার আছে কিনা, নাউনটা প্লুরাল আছে কিনা, ভার্বটা সিঙ্গুলার আছে কিনা, নাউনটা প্লুরাল আছে কিনা, ভার্বটা সিঙ্গুলার আছে কিনা। এটা প্রচুর আসে পরীক্ষায়। পরীক্ষায় উল্টা পাল্টা থাকে। পরীক্ষা থাকে নাউনটা সিঙ্গুলার, পরীক্ষা থাকবে এখানে ফ্রেন্ড থাকবে ফ্রেন্ড, আর ভার্ব থাকবে প্লুরাল, এখানে আর থাকবে। তো পরীক্ষায় এটা থাকলে এটা কাটা, এটা থাকলে এটা কাটা, এই ওইগুলো মনে রাখবেন। এবার দেখেন ওয়ান অফ যদি বাক্যের মাঝখানে থাকে, ওয়ান অফ যদি বাক্যের কোথায় থাকে? মাঝখানে। খুব খেয়াল করতে হবে প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করতে হবে। ওয়ান অফ যদি বাক্যের মাঝখানে থাকে, হ্যাঁ মায়া লিখছে স্যার বাকি আটটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে পড়াবো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে পড়াই দিব ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই। তাহলে খেয়াল করে দেখেন এই যে ওয়ান অফ বাক্যের মাঝখানে আছে, এখন কোথায় আছে প্রিয় ভাই বোন আমার? মাঝখানে। তো ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে সব প্লুরাল, লিখে রাখেন। ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে সব প্লুরাল হবে। লিখেন দ্রুত লিখেন। ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে সব প্লুরাল হবে, সব প্লুরাল হবে। লিখেন দ্রুত লিখেন প্রিয় প্লিজ। ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে সব প্লুরাল হবে। তার মানে দেখেন এই যে নাউনটাও প্লুরাল, এই যে ভার্বটাও প্লুরাল, সব প্লুরাল। এই ছোট্ট একটু কথা লিখে রাখেন, ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে সব প্লুরাল হবে। লিখেন ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে, ওয়ান অফ এভাবে লিখেন, বাক্যের মাঝখানে থাকলে, বাক্যের, তাহলে ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে সব প্লুরাল হবে। দ্রুত লেখা যাদের শেষ হবে তারা লিখবেন লিখা ডান, তারা লিখবেন ডান। ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে সব প্লুরাল হবে, ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে সব প্লুরাল হবে। তার মানে ভার্ব প্লুরাল, সব প্লুরাল, সব প্লুরাল, ভার্ব প্লুরাল, নাউন প্লুরাল, সব প্লুরাল। এবার প্রশ্ন হচ্ছে কেন প্লুরাল হবে? চলেন সেটা আমরা ব্যাখ্যা দিয়ে দিই। দেখেন ব্যাখ্যা দিয়ে দিই আমরা। বলা হচ্ছে দেখেন এই বাক্যে কি বলা হচ্ছে, হি মানে কি প্রিয় ভাই বোন আমার? সে, ইজ মানে হলো। খুব খেয়াল করে দেখেন, আমরা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি কেন ব্যাপারটা এমন ঘটলো। ওয়ান মানে একজন, সে হলো একজন, তাহলে এটুকুর অর্থ আমরা লিখে ফেললাম, সে হলো একজন। খুব খেয়াল করেন, মনোযোগ। ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে কেন সব প্লুরাল হবে সেটা ব্যাখ্যা দিচ্ছি আমরা। তাহলে এইটুকুর অংশ দেখেন, হি ইজ ওয়ান, এইটুকুর অংশ হচ্ছে সে হলো একজন। অফ দ্য বয়েজ, এইটুকুর অর্থ হচ্ছে সেসব ছেলেদের, সে সব ছেলেদের বা ছেলেগুলোর, সেসব ছেলেদের বা সেসব ছেলেগুলোর। তাহলে হি ইজ ওয়ান মানে সে হলো একজন, অফ দ্য বয়েজ মানে সেসব ছেলেগুলোর। তাহলে আপনারা বলেন গুলুর কি? ছেলেগুলোর, মেয়েগুলোর, বইগুলোর, প্লুরাল, অবশ্যই প্লুরাল হবে, এই জন্য নাউনটা প্লুরাল। সেই সব ছেলেগুলোর, সেই সব মেয়েগুলোর, সেই সব বইগুলোর, সেই সব খাতাগুলোর, গুলো প্লুরাল, এই জন্য নাউনটা প্লুরাল হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে স্যার ভার্বটা কেন প্লুরাল হবে? খুব খেয়াল করেন। তাহলে হি ইজ ওয়ান হলো সে হলো একজন, অফ দ্য বয়েজ মানে হচ্ছে সেসব ছেলেগুলোর, হু আর অন টাইম, যারা, হু মানে হচ্ছে এখানে অর্থ কি ভাই? হু অর্থ হচ্ছে এখানে যারা, আর অন টাইম রেগুলার, অন টাইম মানে হচ্ছে রেগুলার। ধরেন আমরা এখানে লিখলাম ক্লাসে আসে, রেগুলার ক্লাসে আসে, অন টাইম মানে হচ্ছে রেগুলার। এবার খেয়াল করতে মিলে কিনা, খুব খেয়াল করতে হবে প্লিজ। তাহলে হি ইজ ওয়ান, এইটুকু শেষ হয়ে গেল, হি ইজ ওয়ান। তাহলে এখানে হি ইজ ওয়ান মানে হলো সে হলো একজন, অফ দ্য বয়েজ মানে সেসব ছেলেগুলোর মানে বয়েজ, যারা রেগুলার ক্লাসে আসে, যারা নিয়মিত পড়াশোনা করে। যারা মানে কি ইজ হবে না আর হবে? বলেন আপনাদের মাথা কি বলে, মস্তিষ্ক কি বলে? যারা মানে কি ইজ হবে না হবে? মনে রাখবেন যে হইলেও সিঙ্গুলার, যে হইলে ইজ হবে, কিন্তু যদি হয় যারা তখন কি হবে? আর হবে। ভাই এইটুকু যারা বুঝছেন আবার কষ্ট করে একটু লিখেন তো একে। স্যার এইটুকু ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ভাই কলিজা ঢুকছে, কলিজা ভাই ব্যাখ্যা সহ কলিজা ঢুকছে। সারা জীবন করছেন মুখস্থ, কি কুস্ত? আবার কয় গরুর গোস্ত, দুষ্টু বলেন মুখস্থ, আবার কয় গরুর গোস্ত, মুখস্থ। তাহলে সারা জীবন করছেন মুখস্থ, কিন্তু আজকে আমরা বুঝে পড়তেছি, আর বুঝে বললে জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। আমি আবার বলছি, তাহলে দেখেন হি ইজ ওয়ান, এইটুকুর অর্থ হচ্ছে সে হলো একজন, অফ দ্য বয়েজ মানে সেসব ছেলেগুলোর, হু আর অন টাইম মানে যারা রেগুলার ক্লাসে আসে, যারা নিয়মিত পড়াশোনা করে, যারা ভালো। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই জন্য যারা মানে কি ভাই? যারা মানে আর। তাহলে যারা রেগুলার ক্লাসে আসে মানে হু আর অন টাইম, অর্থাৎ আপনি যদি আরো সহজ করেন, আমরা যদি আরো সহজ করি সেক্ষেত্রে এভাবে বলতে পারি, আরো সহজ করলে আপনাদেরকে এভাবে বলতে পারি। সেটা হচ্ছে ভাইয়া এখানে খেয়াল করে দেখেন, এই যে হু,
এই হু মানে হচ্ছে ভাই খেয়াল করে দেখেন হু মানে এই হু দিয়ে কাকে বোঝানো হচ্ছে, হু মানে বয়েজ। তাহলে আমরা চাইলে হুটাকে কেটে দিতে পারি, হুটাকে কেটে দিতে পারি। এবার আপনারা বলেন বয়েজ কি ইজ হবে না আর হবে? বয়েজ ইজ হবে না আর হবে? আপনারা বলেন তো দেখি, ইজ হবে না আর হবে? তাহলে এখানে হুটা চাইলে রিলেটিভ প্রোনাউনটা চাইলে কেটে দেওয়া যায়। তাহলে এখানে হু মানে কাকে বোঝানো হচ্ছে, বয়েজকে। আবার আপনারাই বলেন বয়েজ কি আর হয় না ইজ হয়? অফকোর্স বয়েজ আর হবে। কে কে বুঝছেন দ্রুত বলেন। জি স্যার বুঝছি আলহামদুলিল্লাহ, বুঝছি আলহামদুলিল্লাহ, বুঝছি আলহামদুলিল্লাহ, গুড। রুন নূর মোহাম্মদ ক্লিয়ার, তাসলিমা ক্লিয়ার, হ্যাঁ ইসমে তারা ক্লিয়ার, মোহাম্মদ আলফাজ ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তাহলে বিষয়টা মাথায় রাখবেন, ওয়ান অফ বাক্যের শুরুতে থাকলে নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার। কেন সেটা ব্যাখ্যা আমরা দিয়েছি, যে এখান থেকে এই পর্যন্ত কাটা ক্লিয়ার। আর ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে সব প্লুরাল, নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল। কেন প্লুরাল সেটার ব্যাখ্যা দিয়েছি। গুড, শারমিন ক্লিয়ার, মেঘবালিকা ক্লিয়ার, শারমিন ক্লিয়ার, ওকে আলহামদুলিল্লাহ। এবার চলেন আমরা কিছু বিগত বছরের প্রশ্ন দেখি, এখান থেকে প্রশ্ন আসে কিনা। বিগত বছরের প্রশ্ন দেখি। তার আগে আমি আবার স্মরণ করে দিচ্ছি, পৃথিবীর যেখানে দেবেন ওয়ান অফ বাক্যের শুরুতে, ওয়ান অফ বাক্যের শুরুতে, ওয়ান অফ বাক্যের শুরুতে দেখবেন নাউনটা প্লুরাল আছে কিনা, প্লুরাল আছে কিনা, প্লুরাল আছে কিনা, আর ভার্বটা দেখবেন সিঙ্গুলার আছে কিনা, সিঙ্গুলার আছে কিনা। এই দুটো জায়গায় ভুল করে। চলেন প্রশ্ন দেখি। ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড ইজ গেটিং পিএইচডি টুডে। দেখেন তো কোথায় বল, বারবার বলতেছি পৃথিবী যেখানে দেবেন ওয়ান অফ বাক্যের শুরুতে 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 নাউনটা প্লুরাল আছে কিনা, ভার্বটা সিঙ্গুলার আছে কিনা, নাউনটা প্লুরাল আছে কিনা, ভার্বটা সিঙ্গুলার আছে কিনা, এই দুইটা জায়গায় শুধু ভুল করে। তাহলে ভার্বটা সিঙ্গুলার আছে, সিঙ্গুলার আছে, সিঙ্গুলার আছে, কিন্তু নাউনটা তো প্লুরাল নাই। নাউনটা প্লুরাল নাই। নাউনটা কেন প্লুরাল দিলেন না স্যার? স্যার এখানে ফ্রেন্ড কেন দিলেন? ফ্রেন্ড হবে না, কি হবে? ফ্রেন্ডস হবে। ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে ভালো বন্ধু গুলুর, আমার সবচেয়ে ভালো বন্ধু গুলুর, আমার বই গুলুর, আমার খাতা গুলুর, আমার কলম গুলুর। গুলুর গুলুর মানে কি? প্লুরাল। এই জন্য এখানটাতে কি হবে ভাইয়া? তাহলে ভুলটা কোথায়? ইয়েস, ফ্রেন্ডে। তাহলে এটা কি হবে? ফ্রেন্ডস হবে। ভাইয়া 4 নাম্বারটা যাদের ক্লিয়ার, 4 কে লিখে দ্রুত। 4 ভাইয়া ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি? মজা মজা পারবো ইনশাআল্লাহ? বলেন। আজকে জীবনে প্রথমবার ইংলিশ পড়তেছেন না আরো আগে আগে পড়ছেন? আগেও পড়ছেন। আজকের ক্লাসের মধ্যে হ্যাঁ বলেন, আমরা কোনো ভিন্ন টেস্ট পাচ্ছি, ভিন্ন স্বাদ পাচ্ছি? বলেন। আজকে জীবনে প্রথমবার পড়তেছেন নাকি আরো আগেও পড়ছেন? আরো আগেও পড়ছেন। তাহলে আজকের পড়ার মধ্যে আর আগের পড়া মানে আগের পড়ার মধ্যে কোনো পার্থক্য আছে? ভিন্ন কোনো টেস্ট আছে? ভাই বোন আমার বলেন দ্রুত। হ্যাঁ ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা পারবো ইনশাআল্লাহ? না পারার কিছু নেই, যারা পারে তারা মানুষ, আমরাও মানুষ, তো না পারার কিছু নেই, আমরাও পারবো ইনশাআল্লাহ। একজন লেগছে আরেকটা এক্সাম্পল দিলে ভালো হতো। না ভাই আমি ক্লাস শেষ করে দিব, আমি ক্লাস শেষ করে দিব। আরে একটা কিসের একটা? আরো অনেকগুলো এক্সাম্পল দিব ভাই বোন আমার। আমাদের একটা ভাইয়া বলেছে স্যার আরেকটা এক্সাম্পল দেন। কিসের একটা? আরো অনেকগুলো এক্সাম্পল দিব। আমি তো জানি আপনাদের মনের কথাগুলো, মানে আন্দাজ করতে পারি, আন্দাজ করতে পারি। তো সেভাবেই কিন্তু আমি ক্লাসটা সাজিয়েছি। হ্যাঁ যাই হোক, বারবার আমি স্মরণ করাই দিচ্ছি, পৃথিবীর যেখানে দেবেন ওয়ান অফ বাক্যের শুরুতে, বাক্যের শুরুতে, বাক্যের শুরুতে খুব খেয়াল করে দেখবেন নাউনটা প্লুরাল আছে কিনা, নাউনটা প্লুরাল কিনা, নাউনটা প্লুরাল কিনা, ভার্বটা সিঙ্গুলার কিনা। মনে হয় যে 20-30 বার বললাম। খুব খেয়াল করে দেখবেন নাউনটা প্লুরাল কিনা, ভার্বটা সিঙ্গুলার কিনা। এই জায়গাটাতে ভুল করে। কেমন? এবার দেখেন ওয়ান অফ কোথায় আছে? বাক্যের মাঝখানে। ওয়ান অফ আছে কোথায়? বাক্যের মাঝখানে। বাক্যের মাঝখানে থাকলে কি হবে যেন? দেখি কার মনে আছে? দ্রুত বলতে হবে। ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে কি হবে? দ্রুত বলতে হবে প্লিজ, প্লিজ দ্রুত বলতে হবে। ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে কি হবে? ভাই একটু দ্রুত বলতে হবে প্লিজ। ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে কি হবে? মনে আছে? দেখি কার মনে আছে? ইয়েস, ইয়েস। ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে সব প্লুরাল। ভাই একটু কমেন্টে লিখে দেন তো, সব প্লুরাল। এইটুকু লিখেন প্লিজ, নাহলে আমি কিন্তু একদম ক্যামেরা বন্ধ করে দিব, দেখতে দিব না আপনাদের। সবাই লিখতে হবে, দ্রুত দ্রুত লিখতে হবে। লিখেন ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে সব প্লুরাল। শুধু এটুকু লিখেন, সব প্লুরাল। এই কথাটা আবার লিখেন প্লিজ, সব প্লুরাল। তাহলে খেয়াল করে দেখেন সব প্লুরাল মানে কি? মানে এখানে তো নাউনটা দেওয়াই আছে প্লুরাল, তাহলে ভার্বটা প্লুরাল লাগবে। তাহলে প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই, আরে ধরো তুকু কাটা। তাহলে প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা। 1 সেকেন্ড আনসার বের হয়ে গেছে। প্রশ্নটা আমি বানাইছি না, পরীক্ষায় আসছে। এগুলো আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। বারবার পরীক্ষা আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমি বানাইছি, এটাকে আমি বানাইছি প্রশ্ন। আমি বানাইলে আপনারা বলতেন স্যার এত সহজ প্রশ্ন কি পরীক্ষা আইবো? সেই ধরনের কথা যারা বলেন তাদের মাথায় আমার মনে হয় চাই ঈদ দিয়ে একটা বাড়ি মেরে মাথাটা ভেঙে ফেলি। ভাইয়া এগুলো আমি বানাইনি, পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এখন পারতেছেন বলে মনে হইতেছে আল্লাহ কি সহজ, পানি পানি হয়ে গেছে স্যার। কিন্তু আগে পারার আগে তো কঠিন ছিল, তাই না? বলেন ভাইয়া ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি? মজা মজা পারবো ইনশাআল্লাহ? বলেন সন্ধ্যা কঠিন? হ্যাঁ পানি পানি হয়ে গেছে কার কাছে দেখি? এই তো স্যার ভালো লাগতেছে স্যার, মজা মজা পারবো ইনশাআল্লাহ। সহজ না? বলেন একদম পানির মতো। দেখেন আরো 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 প্রশ্ন প্রশ্ন আয়, প্রশ্ন আয়। এই তো আবার চলে আসছে। এবার দেখেন ওয়ান অফ বাক্যের শুরুতে। তাহলে শুরুতে থাকলে কি হবে দেখি একেবারে। ভাই বারবার বলতেছি ওয়ান অফ বাক্যের শুরুতে থাকলে দুইটা জায়গায় ভুল থাকে। ওয়ান অফ বাক্যের শুরুতে থাকলে দুইটা জায়গায় ভুল থাকে। ওয়ান অফ বাক্যের শুরুতে থাকলে দুইটা জায়গায় ভুল থাকে। হয় নাউন না হয় ভার্ব, হয় নাউন না হয় ভার্ব, হয় নাউন না হয় ভার্ব। এবার দেখেন আমরা একটা একটা দেখি কোথায় ভুল আছে। হ্যাঁ এই এটা হচ্ছে নাউন,
হ্যাঁ, এটা হচ্ছে ভার্ব। এই যে দেখেন, তাহলে ওয়ান অফ বাক্যে শুরুতে থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। অনেকেই আবার সিঙ্গুলার ভার্ব চিনেন না, সিঙ্গুলার ভার্ব চিনেন না। সিঙ্গুলার ভার্ব চিনার একটা শর্টকাট টেকনিক শিখাই দিয়ে দেখেন, সিঙ্গুলার বানানের শুরুটা কি দিবে? এস দিয়ে। এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে। যেমন ইদের সাথে এস আছে, ওয়াদের সাথে এস আছে, হ্যাজের সাথে এস আছে। দেখেন এই যে আছে কিনা, আছে আছে। তারপরে গোজের সাথে এস আছে, প্লেজের সাথে এস আছে। তাহলে সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। তাহলে ওয়ান অফ বাক্যের শুরুতে থাকলে সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হবে ভার্বটা। তাহলে এই যে ভার্ব তো সিঙ্গুলার আছে, তাহলে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। বলতে হবে কোথায় ভুল, কোথায় ভুল। এবার দেখেন এই যে নাউন, এই যে নাউন, এই তো গুড গুড গুড, সবাই পেরেছেন আলহামদুলিল্লাহ। তাহলে এই যে দেখেন এই যে নাউন, এই যে এইটাতে ভুল। এই যে রিকমেন্ডেশন এখানে হবে না, এখানে হবে রিকমেন্ডেশনস, রিকমেন্ডেশন। তাহলে বাকি বলা হচ্ছে ওয়ান অফ দ্য রিকমেন্ডেশনস, মানে সুপারিশগুলোর, সুপারিশগুলোর, সুপারিশগুলোর। রিকমেন্ডেশন মানে সুপারিশগুলোর। তাহলে আমার বন্ধুগুলোর, আমার বইগুলোর, আমার খাতাগুলোর, আমার সুপারিশগুলোর। তাহলে গুলুর গুলুর মানে প্লুরাল, এই জন্য এই নাউনটা কি হবে? প্লুরাল হবে। বা 6 নম্বরটা যাদের ক্লিয়ার, 6 কে লিখে দিই কমেন্টে দ্রুত। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ। তাহলে আমার ক্লাসের একটা ভালো দিক কি বলেন তো দেখি, কে বলতে পারবেন? এবার দেখি আপনারা বলতে পারেন কিনা। আমার ক্লাসের সবচেয়ে ভালো একটা দিক কে বলতে পারবেন? দেখি দেখি কারো মনে আছে কিনা। এটা বলতে পারলে ক্লাস সামনে আগাবো, নাহলে কিন্তু ক্লাস করাবো না। দ্রুত দেখি আমার ক্লাসের সবচেয়ে ভালো একটা দিক বলেন তো দেখি। আমার ক্লাসের সবচেয়ে ভালো একটা দিক কে বলতে পারবে সবার আগে? দেখি দ্রুত বলেন। এটা কি আমি বানাইছি? এই বিসিএসে আসছে, বিসিএসে 33তম বিসিএসে আমি বানাইছি। ব্যাংকে আসছে, ব্যাংকে এগুলো প্রচুর আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। প্রতি বছর আসে, প্রতি বছর আসে এখান থেকে, আবার আসবে ইনশাআল্লাহ। আপনি আমার হয়তো কনফিডেন্স দেখে, আমার এক্সাইটমেন্ট দেখে হয়তো বোঝার কথা, হ্যাঁ, যে আসলে কত গুরুত্বপূর্ণ। বলেন তো ভাইয়া, আমার ক্লাসের সবচেয়ে ভালো একটা দিক কে বলতে পারবে? দেখি আমাকে কে ভালোবাসে তাহলে বলতে পারবেন। আমার ক্লাসের সবচেয়ে ভালো একটা দিক, এই তো ক্লাসের পড়া ক্লাস শেষ। এই তো থ্যাংক ইউ নাসরিন, নাসরিন সুলতানা নীলা, অনেক ধন্যবাদ। এই তো আসাদুল্লাহ ভাইয়া বলে ফেলছেন যে স্যার গুরুত্বপূর্ণ বিষয়গুলো বারবার বলেন, যেটা আমাদের মস্তিষ্কে মানে মস্তিষ্ক এবং কলিজার মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, আজমুল ভাইয়া সঠিক উত্তর বলেছেন যে স্যার গুরুত্বপূর্ণ জিনিসগুলো বারবার বলা। কাউসার ভাইয়া সঠিক কথা উত্তর দিয়েছেন যে স্যার গুরুত্বপূর্ণ জিনিসগুলো বারবার বলা, ক্লাসের পরে ক্লাসে শেষ করা। তো আমার ক্লাসের সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে, যেটা আমি নিজেই নিজের প্রশংসা করি, সেটা হচ্ছে একই কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলো বারবার বারবার বলা, বারবার উদাহরণ দেওয়া, বারবার উদাহরণ দেওয়া, বেশি বেশি উদাহরণ দেওয়া। হ্যাঁ, এবং এটার মাধ্যমে আপনাদের হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে গিয়ে সেট হয়ে যায়। হ্যাঁ, ভালো লাগছে, সেন্ড করেছি, মজা মজা, পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, কলিজার টুকরা মানিকেরা, পারবো ইনশাআল্লাহ। আরো প্রশ্ন দেখি, চলেন আরো প্রশ্ন দেখি। আরো প্রশ্ন দেখি, এবার দেখেন, এবার দেখেন। তাহলে এবার কোথায় আছে আমি আর বলবো না। এবার দেখেন আমি বানাইছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, বিভিন্ন মন্ত্রণালয় আসছে, আমি বানাইছি। দেখি এটা কি পারে। এই তো একটু নেট প্রবলেম হয়েছে বলতে, আমাদের মোবাইলটার চার্জ শেষ হয়ে একবার লাল দাগ হয়ে গেছে। আসলে আমরা তো প্রায় 2 ঘন্টা ধরে পড়াচ্ছি, অ্যারাউন্ড 2 ঘন্টা ধরে পড়াচ্ছি আমরা। মোবাইল চার্জ শেষ হয়ে লাল দাগ হয়ে গেছে। এই জন্য মোবাইলটা যখন মানে ওই 20% চার্জ শেষ হয়ে যায়, মানে 20% বাকি থাকে, তখন একটা অ্যালার্ট দেয় যে আপনি কি লাইভটা রাখতে চান না কেটে দিতে চান। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। যাই হোক, এবার খেয়াল করে দেখেন কেমন প্রশ্ন বানায়। এবার দেখেন ভাইয়া, ওয়ান অফ কোথায় আছে? বাক্যের মাঝখানে। মাঝখানে থাকলে সব প্লুরাল, সব প্লুরাল। তাহলে এখানে তো প্লুরাল দেওয়াই আছে, তাহলে কি হবে? এখানে ভার্বটা প্লুরাল হবে। তাহলে প্লুরাল নাই মানে কাটা, প্লুরাল নাই মানে কাটা। এবার খেয়াল করে দেখেন, জয়েদ ওয়ান অফ দা বয়েজ হু আর, এটা ভুল হয়েছে এখানে। আল্লাহ, এটা অন টাইম হইতে গিয়া নো টাইম হয়ে গেছে। আমি এটা ঠিক করে দিচ্ছি, এখানে হবে অন টাইম, এটা হয়ে গেছে নো টাইম। আল্লাহ, ছি, ব্যাপারটা কি হয়ে গেল? নো টাইম হইতে গিয়ে অন টাইম হয়ে গেছে, মানে অন টাইম লিখতে গিয়ে নো টাইম হয়ে গেছে। ব্যাপারটা অনেক ঝামেলা হয়ে গেছে, দেশটার মধ্যে ঝামেলা হয়ে গেছে। ওকে ভাই, ঠিক করে দিলাম। মানে অন টাইম লিখতে গিয়ে নো টাইম হয়ে গেছে। যাই হোক, তাহলে মাঝখানে আছে, কেমন? মাঝখানে থাকলে কি হবে? আচ্ছা, হ্যাঁ, আনসার হবে বি। তাহলে জন হচ্ছে এমন একজন ছেলে যে অন টাইম, সবসময় ক্লাসে ঠিকঠাক মতো আসে, সব প্লুরাল। এবার দেখেন, এই যা কোথায় গেল? হ্যাঁ, 6, 7, 8 নাম্বার দেখেন। এবার দেখেন ওয়ান অফ বাক্যের কোথায় আছে? শুরুতে। দেখি কে পারে। এটা যে পারবে সে আজকের ক্লাসে লিখেন। দেখেন প্রাইমারিতে 19 সালে আসছে, অর্থাৎ এখান থেকে প্রাইমারিতে আসে, বিসিএসে দেখাইলাম, ব্যাংকে দেখাইলাম, নিবন্ধনে আসে, 10 20 সকল পরীক্ষা আসে বাংলাদেশে, সকল পরীক্ষা আসে। ফারজানা মিমি, আপনার কথাটা বুঝতে পারিনি আপুমনি। ফারজানা মিমি, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, যাই হোক, শুনেন না। তাহলে ওয়ান অফ বাক্যের শুরুতে আছে মানে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। তাহলে নাউনটা প্লুরাল নাই কাটা। হ্যাঁ, এবার দেখেন ভার্বটা সিঙ্গুলার নাই কাটা, ভার্বটা সিঙ্গুলার নাই কাটা। তাহলে নাউনটা প্লুরাল মানে বন্ধুগুলোর, ভার্বটা সিঙ্গুলার।
কেন ভার্বটা সিঙ্গুলার হবে? এই যে ভার্বটা কেন সিঙ্গুলার হবে? এই যে প্রিপোজিশন থেকে ভার্ব, এখন তো কাটতে পেয়ে গেলাম ওয়ান, ওয়ানের সাথে সবসময় ইজ হবে। এই হচ্ছে ব্যাপার। এবার দেখেন বাক্যের কথা আছে মাঝখানে, দেখেন আমরা কিভাবে, ভাই আমাদের সাজানোটা ঠিক আছে কিনা একটু আমাকে একটা থ্যাঙ্কস দেন, একটা ধন্যবাদ দেন। দেখেন আমরা একটা রেখেছি ওয়ান অফ বাক্যের শুরুতে দিয়ে, একটা মাঝখানে, দেখেন এই যে একটা শুরুতে একটা মাঝখানে, একটা শুরুতে একটা মাঝখানে, দেখেন এই যে এটা শুরুতে দিয়েছি, এটা কোথায় দিয়েছি? বাক্যের মাঝখানে। এটা শুরুতে দিয়েছি, এবার এটা কোথায় দিয়েছি ভাই? বাক্যের মাঝখানে। হ্যাঁ, এটা শুরুতে দিয়েছি, এই যে ওয়ান অফ শুরুতে, আবার এখানটা থেকে বাক্যের মাঝখানে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা সাজিয়েছি যেন কোনোভাবে আপনাদেরকে পরীক্ষা আটকাতে না পারে, যেভাবে আসুক হ্যাঁ আপনাদেরকে যেন আটকাতে না পারে। যাই হোক, তাহলে ওয়ান অফ বাক্যের মাঝখানে মানে সব প্লুরাল, সব প্লুরাল। দেখি এটা কি পারে? ইয়েস, তাহলে সব প্লুরাল মানে এখানে তো অলরেডি দেওয়াই আছে। ডেলিগেটস মানে হচ্ছে প্রতিনিধি, 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 প্রতিনিধি। যাই হোক, এখানে তো প্লুরাল, নাউনটা প্লুরাল দেওয়াই আছে, তাহলে এখানে ভার্বটা প্লুরাল হবে। তাহলে প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, একটা অপশন প্লুরাল আছে, আনসার হবে অটোডি। শেষ, কোনো কথা নাই, খালি মাইট হবে। হ্যাঁ, আবার দেখেন ওয়ান অফ বাক্যের শুরুতে আছে, তাহলে নাউনটা প্লুরাল হবে, নাউনটা প্লুরাল নাই কাটা, নাউনটা প্লুরাল নাই কাটা। ভার্বটা সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার নাই কাটা, ভার্বটা সিঙ্গুলার নাই কাটা, তাই না? তাহলে এটাও যদি কাটা হয়, এটাও যদি কাটা হয়, এটাও যদি কাটা হয়, আনসার কি হবে? এই যে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। এই যে ওয়ান অফ, এবার কোথায় আছে? বাক্যের মাঝখানে। তাহলে সব প্লুরাল হবে, সব প্লুরাল হবে, তাহলে সব প্লুরাল হবে, ভার্ব তো দেওয়াই আছে, তাহলে প্লুরাল হবে। তাহলে প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, প্লুরাল কাম হবে না অ্যারাইভ হবে। তাহলে শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু অলওয়েজ কামস লেট, হু অলওয়েজ কামস লেট। অর্থাৎ সে এমন একজন ছেলে যে সবসময় দেরিতে আসে, দেরিতে আসে। সে এমন একটা ছেলে যে সবসময় দেরিতে আসে, সে সবসময় দেরিতে আসে। আশা মানে কাম, আশা মানে কাম, তাহলে অ্যারাইভ হবে না। আশা মানে কাম, আশা মানে কাম, আশা মানে কাম, আশা মানে কাম, আশা মানে কাম। তারপরে ওয়ান অফ দ্য, এই যে ওয়ান অফ আবার বাক্যে শুরুতে রাখছি আমরা, তাহলে শুরুতে রাখলে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। এই যে এই, তাহলে এখানে এই যে কুশাল প্রবলেম হবে না, প্রবলেমস হবে, প্রবলেমস হবে। এটা ভুল, অপশন বি ভুল, অপশন বি ভুল, অপশন বি ভুল। এই যে ওয়ান অফ আবার মাঝখানে রেখেছি, বাক্যের মাঝখানে আছে সব প্লুরাল, সব প্লুরাল, সব প্লুরাল। তাহলে এখানে এই যে হু, হু এর পরে প্লুরাল হবে, তাহলে প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, একটা অপশন আছে। তাহলে হি ইজ ওয়ান অফ দোজ হু ডু নট স্মোক। এই যে হু ডু নট স্মোক, হু ডু নট স্মোক, সে এমন একজন ছেলে যে স্মোক করে না। সে হচ্ছে সেই সব ছেলেদের একজন যারা স্মোক করে না। সে হচ্ছে সেই সব ছেলেদের মধ্যে একজন যারা স্মোক করে না। তাহলে যারা মানে কি? যারা মানে কি বলেন? বুঝছেন না? যারা মানে প্লুরাল। এই হচ্ছে ব্যাপার আর কি। তারপর আবার দেখেন কোথায় গেল? 11 নম্বরটা আবার বুঝাবো, তাই 11 নম্বরটা আবার বুঝাবো। ও 11 নম্বরটা আবার বুঝিয়ে দিচ্ছি। 11 নম্বরে দেখেন ওয়ান অফ বাক্যের মাঝখানে আছে মানে প্লুরাল হবে, তাহলে এটা তো সিঙ্গুলার ভার্ব, এটা কাটা, এটা সিঙ্গুলার ভার্ব, এটা কাটা। কেমনে বুঝবো? এই যে সিঙ্গুলার ভার্ব মানে অ্যাস থাকে, সিঙ্গুলার ভার্ব মানে অ্যাস থাকে। এবার প্রশ্ন হচ্ছে কাম হবে না অ্যারাইভ হবে? বলা হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু অলওয়েজ লেট। তাহলে লেট, সে এমন একজন ছেলে যে সবসময় দেরিতে আসে। আমরা বলি না এই ছেলেটা প্রতিদিন দেরিতে স্কুলে আসে, প্রতিদিন দেরিতে ক্লাসে আসে, প্রতিদিন দেরিতে আমার সাথে দেখা করতে আসে, আমি পার্কে কতক্ষণ বসে থাকি, আমার ব্যথা হয়ে যায় তুক্কু। যাই হোক, তাহলে দেরিতে আসে, দেরিতে আসে। তাহলে দেরিতে আসা মানে কি পাগলা? আসা মানে কি? আসা মানে কি ভাইয়া? আসা মানে কাম, কাম মানে আসা, তাহলে অ্যারাইভ হবে না, আনসার হবে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। আজকে আমরা আর কন্টিনিউ না করি, কারণ আমাদের আরো প্রায় 2 ঘন্টা সময় লাগবে, আরো 2 ঘন্টা সময় লাগবে। সো আমরা এটার উপর আরেকটা ক্লাস নিতে যাচ্ছি। আপনারা যদি বলেন আমি একবারই শেষ করে দিব, কিন্তু আমার ইচ্ছা আমি এই প্রণয়নের উপর আরেকটা ক্লাস নিব, কারণ প্রণয়ন অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। আপনারা যদি আমাকে অনুমতি দেন, আমি এটার উপর কনফিউজিং কিছু বিষয় আছে যেটা দিয়ে আমি আরেকটা ক্লাস নিতে চাই, যদি আপনারা আমাকে অনুমতি দেন। এটার মধ্যে অনেক কনফিউজিং জিনিস আছে যেগুলো আপনাদের কলিজাকে ঠান্ডা করবে। দেখেন এখানে একটা কনফিউজিং জিনিস আছে, দেখেন আমরা অনেকগুলো নোট রেখেছি আপনাদের জন্য। এই যে এখানে একটা নোট আছে, হ্যাঁ এখানে একটা, এই যে দেখেন এখানে একটা নোট আছে, অনেক সুন্দর সুন্দর। এখানে একটা নোট আছে, এখানে একটা আছে, এগুলো আরো 2 ঘন্টা লাগবে। হ্যাঁ, আমরা কি আরেকটা ক্লাস নিব না শেষ করে দিব বলেন? এখানে একটা নোট আছে, এখানে একটা নোট আছে, এখানে একটা নোট আছে, মানে বললাম না আজকের ক্লাসটা সুপার ভাবে সাজাইছি। যাই হোক, বলেন আমরা কি আরেকটা ক্লাস নিব না আজকে শেষ করে দিব? তো আমি চাই 2টা ক্লাস নিতে, নাউনের উপর যেমন 2টা নিয়েছি, প্রনাউনের উপর 2টা ক্লাস নিতে। তবে আপনারা মন খারাপ করবেন না, সব টপিকের উপর 2টা ক্লাস নেওয়ার দরকার নাই। কিছু কিছু টপিক আছে যেখানে মিনিমাম 2টা নিতে হবে, কোনো কোনো টপিকে 3টা ক্লাস নিতে হবে। তো যেখানে 2টা লাগে, 3টা লাগে, 10টা লাগলেও নিব, কিন্তু আপনাদেরকে ইনশাল্লাহ ঠকাবো না। আপনারা যে 500 টাকা দিয়ে ভর্তি হয়েছেন বা 750 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, সেটা পোষায় দিব ইনশাল্লাহ। যে 500 টাকা দিয়ে ভর্তি হয়েছেন অথবা 50 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, সেটা পোষায় দিব ইনশাল্লাহ। তাহলে আমাদের আরো 2 ঘন্টা লাগবে। আমরা কি আজকে শেষ করব, শেষ করে দিব, নাকি আমরা আরেকটা ক্লাস নেবো ইনশাল্লাহ? এই তো স্যার আরেকটা ক্লাস নেন, গুড। এই যে সব ছেলে মেয়ে স্মার্ট, এরা জীবনে অনেক বড় হবে, দেখেন আরেকটা ক্লাস নেন। নাউনের যেমন 2টা ক্লাস নিয়েছি আমরা, প্রনাউনের উপর 2টা ডেডিকেটেড ক্লাস নেবো ইনশাআল্লাহ। দেখেন আপনারা না বলার আগেও আমি কিন্তু এখানে পার্ট 1 লিখে রাখছি, দেখেন, দেখছেন আমি আপনাদের ভালোবাসি।
আমি আপনাদের ভালোবাসি। আপনারা হয়তো আমাকে ভালোবাসেন না, কারণ আমি হয়তো কাইল্লা, দেখতে এত সুন্দর না, আমার হয়তো চুল পেকে গেছে, এই জন্য আপনারা হয়তো আমাকে ভালোবাসেন, কিন্তু আমি আপনাদের অনেক ভালোবাসি। যদিও আপনাদেরকে আমি দেখি নাই, আপনাদের চুল কালা না সাদা, আপনারা কালা না সাদা সেটাও আমি জানি না, কিন্তু আপনারা কালো হন সাদা হন যে যাই হন, আমি আপনাদের ভালোবাসি। এবং অলরেডি আমি কিন্তু এখানে পার্ট 1 লিখে রাখছি, তার মানে আমি আগে থেকেই নিয়ত করেছি 2টা ক্লাস নেব। আজকে 2 ঘন্টা নিলাম, আবার 2 ঘন্টা, 4 ঘন্টা ক্লাস হবে। যদিও আমরা 1 ঘন্টা করে ক্লাস নিতাম, তাহলে কয়টা হইতো? 4টা ক্লাস হইতো। নাউনের উপর 4টা ক্লাস নিতে পারতাম, প্রোনাউনের উপর 4টা ক্লাস নিতে পারতাম। তো আমরা একটু 2 ঘন্টা করে নিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আপনাদের ক্লাস যেন দ্রুত শেষ হয়ে যায় এই জন্য কিন্তু আমরা 2 ঘন্টা করে নিচ্ছি। হ্যাঁ, কারণ 1 ঘন্টা করে নিলে দেখা গেলো যে 1 মাসেও একটা টপিক শেষ হবে না, মানে 2-3 মাস লাগবে একটা টপিক শেষ হইতে, বা মানে 1 মাসে দেখা গেলো যে 2-3টা ক্লাস হবে। যাই হোক, যতটুকু বললাম ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার, এবং এটুকু থেকে প্রশ্ন আসলে পারবো কিনা, যতটুকু বললাম ক্লাস কেমন লাগলো এটুকু থেকে প্রশ্ন আসলে পারবো কিনা। ইসরা জাহান ইস্তি স্যার, আমরাও আপনাকে ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার। মায়া টিচার হতে চাই, হ্যাঁ আমার থেকেও ভালো টিচার বানাবো আপনাদের ইনশাআল্লাহ। স্যার আপনি, স্যার আমরা যেহেতু আপনার ছাত্র, আপনি আমাদের সাইকোলজি বুঝেন। হ্যাঁ, আমরা আপনাদের সাইকোলজি বুঝি। সুজন শিকদার ভাইয়া, স্যার আমরা আপনাকে ভালোবাসি না, এটা বলতে পারলেন? আরে না রে পাগলা, আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আমি জানি তো। আমি তো আপনাদেরকে হয়তো ততটা ভালোবাসতে পারি না যতটা আপনারা আমাকে ভালোবাসেন। আমি বিশ্বাস করি যে আমার থেকেও বেশি আপনারা আমাকে ভালোবাসেন, মানে আমি যতটুকু আপনাদের ভালোবাসি তার থেকে বেশি আপনারা আমাকে ভালোবাসেন, সেটা আমি অলরেডি প্রমাণ পেয়েছি। আমার দুঃসময়টাতে, আমার ডার্ক মোমেন্টে যেভাবে আপনারা আমার পাশে ছিলেন, যেভাবে আমাকে সান্ত্বনা দিয়েছেন, সেটা কোনোদিন ভুলার নয়। সেটার জন্য আমি মৃত্যু পর্যন্ত আপনার জন্য দোয়া করতে বাধ্য। আপনারা আমাকে ফোন দিয়ে বলেছেন স্যার মন খারাপ করবেন না, একটা জায়গা থেকে আপনাকে হয়তো বের করে দিয়েছে, আল্লাহ চাইলে আপনি এর থেকে বড় প্রতিষ্ঠান দিতে পারবেন, অথবা স্যার আপনি ভালো কিছু করতে পারবেন। তো আপনাদের এই দোয়াগুলো, এই সান্ত্বনাগুলো আমার জীবনের সবকিছু, আমার আর কিছু চাই না। যাই হোক প্রিয় ভাই বোন আমার, একটা অনুরোধ কি আমি ভাই হিসেবে করতে পারি? হ্যাঁ, আচ্ছা, সেই অনুরোধটা আমি প্রায় আপনাদেরকে করব, আমাকে মাফ করে দিন। আমি অনুরোধটা করবো এই কারণে, আপনাদের জন্য। দেখেন, আমরা ক্লাসগুলো করতেছি, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আমাদের বাবা মা বা আমাদের প্রিয়জনরা কোনো ভালো কিছু পাইলে কি করে? সেটা আমাদেরকে শেয়ার করে। ঠিক সেম, সত্যিকার অর্থে আপনাদের যদি মনে হয় স্যার ক্লাসগুলো ভালো লাগতেছে, এনজয় করতেছি, অনেক কিছু শিখতে পারতেছি যেটা হয়তো আগে জানতাম না, তো সেক্ষেত্রে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের যারা পরিচিত রয়েছে, প্রিয়জন রয়েছে, ভাই বন্ধু রয়েছে, তাদেরকে আমাদের মানে কোর্সের কথা বলবেন। আশা করি তারাও আমার কোর্স করে সারা জীবন আপনার জন্য দোয়া করবে। আর কোনো কারণে যদি এমন হয় যে তার ইংরেজির দুর্বলতা কেটে যায়, সে ইংরেজিতে ভালো করে তার একটা ভালো চাকরি হয়, সেই মানুষটা সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে এবং আপনার জন্য দোয়া করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো অলরেডি যারা বলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা বললেন নাই বলবেন তো ইনশাআল্লাহ। আপনার যারা পরিচিত রয়েছে, ভাই বেড়াদার বন্ধু বান্ধব, সবাইকে বলবেন, কারণ আমাদের কিন্তু সব কোর্স রয়েছে। BCS এর কোর্স আছে, প্রাইমারি আছে, নিবন্ধন আছে, 10টা বিশ্ববিদ্যালয় আছে, ভার্সিটি আছে, মেডিকেল আছে, নার্সিং আছে। তো সবাইকে বলবেন ইনশাআল্লাহ, আশা করি তারা অনেক বেশি উপকৃত হবে। কে বলেছেন? যারা বলেছেন আমাকে কমেন্টে জানান, আমি দোয়া করে দিচ্ছি। আর যারা বলেন না বলবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, 2 জন 3 জন 4 জন 5 জন, কে অনেক ভাই বোন আছে যারা 2 জনকে ভর্তি করেছে, 5 জনকে ভর্তি করেছে, 10 জনকে ভর্তি করেছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, আপনাদের মাধ্যমে কিন্তু হাঁটি পা করে আমাদের প্রায় 800 কজন দেখলাম, 810 জন প্লাস ভাই বোন ভর্তি হয়ে গেছে। সেটা কিন্তু আমার কারণে হয় না, এটা আপনাদের কারণে হয়েছে। প্রথমে কিন্তু এত ভাই বোন ভর্তি হয় না, প্রথমে হয়তো হয়েছিল কত 818 জন হয়ে গেছে, হ্যাঁ, অর্থাৎ 820 জন হয়ে গেছে প্রায়। তো প্রথমে ভর্তি হয়েছিল ধরেন কথা 200 ভাই বোন। এই 200 ভাই বোন 2 জন, কেউ 2 জন ভর্তি করেছে, কেউ 3 জন, কেউ 5 জন, কেউ 10 জন ভর্তি করেছে, করাইতে 800 ভাই বোন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং আপনারা চাইলে এই সংখ্যাটা 8000 হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ক্লাসে যত অ্যাটেন্ডেন্স বেশি থাকে, আমার মন তত ভালো থাকবে ইনশাআল্লাহ, বা ভালো লাগবে ইনশাআল্লাহ। সো সবাইকে বলবেন তো ইনশাআল্লাহ? জি স্যার বলবো। স্যার আমি 2 জনকে বলছি, একজন ভর্তি হয়েছে, আরেকজন ভর্তি হবে মনে হয়। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। রবিউল ভাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখেন, অনেক সুখে রাখেন, অনেক উত্তম জীবন দান করেন, আপনার মনের সব আশা পূর্ণ করে দেন প্রিয় ভাই আমার। উম্মে হাবিবা আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। ফারজানা আপনাকে অনেক ধন্যবাদ। শারমিন আপুমনিকে অনেক ধন্যবাদ। জনি ভাইকে অনেক ধন্যবাদ। সবাই বলবেন, কারণ হচ্ছে যেহেতু এখন আমাদের ক্লাসের শুরুর দিকে, এখন যদি তাদেরকে বলেন তারা ভর্তি হয়, তারা খুশি হবে। দেখা গেলো আপনি বললেন ঠিক 1 মাস পরে কিছু ক্লাস চলে যাবে, তাদের মন খারাপ হবে না বলেন? তাহলে এখনই বলবেন, বা লাগলে জোর করে ভর্তি করাইবেন, ঠিক আছে? আপনি এখন জোর করে ভর্তি করাইলেও একটা সময় সে আপনার প্রতি কৃতজ্ঞতা পোষণ করবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো আপনি আপনাদেরকে গুড নিউজ জানাই রাখি, সেটা হচ্ছে আপনাদের পক্ষ থেকে, আপনাদের রেফারেন্স দিয়ে যে কেউ ভর্তি হবে ইনশাআল্লাহ। আপনাদের রেফারেন্সে যাই কেউ ভর্তি হবে তাদেরকে আমি যে কোনো কোর্স 500 টাকা, এবং আমাদের অল জব যে কোর্সটা রয়েছে, অল জব টিচার্স মেকিং কোর্স, সেক্ষেত্রে তাকে আমরা সুযোগ দেবো মাত্র 750 টাকা, অর্থাৎ অফারটা দিব। যে কোনো কোর্স BCS প্রাইমারি নিবন্ধনে 500 টাকায়, বা ভার্সিটি মেডিকেল নার্সিং আর অল জব টিচার্স মেকিং যে কোর্স, সেটা অর্থাৎ অফার যেটা ছিল 750 টাকা, সেই 750 টাকার সুযোগটা দিব ইনশাআল্লাহ। খুশি ভাই? খুশি খুশি খুশি। আমরা জব মেডিসিনকে লেখাপড়ার মাধ্যমে প্রতিযোগিতা করে দেখিয়ে দিতে চাই। হ্যাঁ, আমরা লেখাপড়া করে প্রতিযোগিতার মাধ্যমে জব মেডিসিনকে দেখিয়ে দিতে চাই। আমার তো এমন টার্গেট যে আমাদের এখানে প্রায় 820 জন ভাই বোন ভর্তি হয়েছে, যেন 820 জন ভাই বোনের
চাকরি হয়ে যায়, 820 জন ভাই বোনের চাকরি হয়ে যায়। এটা আমার স্বপ্ন, যদি আল্লাহ চান এটা সম্ভব, অসম্ভব কিছু না। তো এই যে 820 জন ভাই বোনের যদি চাকরি হয়ে যায়, কথার কথা আমাদের এখানে 820 জন ভাই বোন ভর্তি হয়েছে, 20 জনের যদি চাকরি হয়ে যায়, এটাই তো রেকর্ড, বুঝছেন না? সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে চুপ থাকা, সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে চুপ থাকা, এবং চুপ থেকে কর্ম দিয়ে সেটার প্রতিবাদ করা। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। সো আপনারা এমনভাবে পড়বেন যেন আমার মান সম্মান থাকে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। সো আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে কোনো প্রবলেম হলে খাতায় লিখে রাখবেন। আমরা সলভ ক্লাস নিব ইনশাআল্লাহ, 3টা টপিক পরপর সলভ ক্লাস নিব। হ্যাঁ, নাউন হয়েছে, আর্টিকেল হয়ে, নাউন হয়েছে, প্রনাউন হলে তারপরে আরেকটা টপিক পড়ানোর পর আমরা সলভ ক্লাস নিব। আপনাদের যত সমস্যা আছে সারা জীবনের সব আমরা সলভ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সোহেল স্যারের ক্লাস খুব দ্রুতই হবে ইনশাআল্লাহ, সোহেল স্যারের ক্লাস খুব দ্রুতই হবে ইনশাআল্লাহ, সোহেল স্যারের ক্লাস খুব দ্রুতই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, রিয়াদ আহমেদ ভাইয়া, আপনার যত সমস্যা আছে খাতা লিখে রাখেন, আমরা সলভ করে দেবো, টেনশন নাই। হ্যাঁ ভাইয়া, বলবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি আবার বলছি, আপনাদের রেফারেন্সে কেউ আসলে যে কোনো কোর্স 500 টাকা, আর অল জব টিচার মেকিং ফাউন্ডেশন যে কোর্স, সেটাতে ভর্তি হতে পারবে মাত্র 750 টাকায়। হয়তো আপনারা আমাদের ক্লাসের পারফরমেন্স দেখে বুঝতেছেন যে আমরা যেটা কথা দিয়েছিলাম সেভাবে ক্লাস হচ্ছে কিনা, বলেন প্রিয় ভাই বোন আমার? আমরা যে কথা দিয়েছিলাম বা আমরা আপনাদেরকে শিক্ষক বানাবো, একদম খুঁটিনাটি ধরে ধরে পড়াবো, সময় নিয়ে পড়াবো, আমরা কি তাড়াহুড়া করতেছি নাকি সময় নিয়ে প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে করে আগাচ্ছি? একটু বলেন, আমরা কি তাড়াহুড়া করছি নাকি সময় নিয়ে ব্যাখ্যা করে করে আগাচ্ছি? বলেন। তো আপনাদের যে কথা দিয়েছিলাম কথা সত্য হচ্ছে কিনা? হ্যাঁ, বেসিক ক্লাস হচ্ছে কিনা, ফাউন্ডেশন ক্লাস হচ্ছে কিনা, বলেন। এই তো জি স্যার, হচ্ছে আলহামদুলিল্লাহ, হচ্ছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। ঠিক আছে, থাকেন তাহলে, সবাইকে অনেক 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 ধন্যবাদ, অনেক দোয়া, অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ। আপনারা আসলে এইভাবে এতটা সাপোর্ট দিচ্ছেন, আমি সত্যি ঋণী, বারবার ঋণী হয়ে যাচ্ছি। আর পরিচিত সবাইকে বলবেন ইনশাল্লাহ, হ্যাঁ, আজকে কালকের মধ্যে যেন ভর্তি হয়ে যায়। হ্যাঁ, আজকে কালকের মধ্যে যেন ভর্তি হয়ে যায়। আমার নাম্বারটা তো জানেনই আপনারা সবাই, এই নাম্বারটাতে আপনারা বিকাশ বা নগদে সেন্ড মানি করতে পারবেন, কোনো ফোন টোন দেওয়া দরকার নেই, কিচ্ছু দরকার নেই। নাম্বারটা সবাই একটু তুলে রাখেন, 01601265758, এটা হচ্ছে আমার নাম্বার। এটাতে বিকাশ, নগদ, পার্সোনাল নাম্বার। জাস্ট বলবেন এই নাম্বারে 750 টাকা পাঠাই দাও, সারা জীবনের ইংলিশ শেষ করে ফেলো। হ্যাঁ, এবং এই নাম্বারে টাকা পাঠায়, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে বলবেন, এই নাম্বারে টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে বলবেন। মনে রাখবেন, আপনারা হচ্ছেন আমার সবচেয়ে বড় শক্তি, কারণ আপনারা আমার কোলের বাচ্চার মতো। যারা ভবিষ্যতে ভর্তি হবে তারা পেটের বাচ্চা মরাও হইতে পারে, জিন্দাও হইতে পারে, এটার সিউরিটি নাই, কিন্তু আপনারা হচ্ছেন আমার কোলের বাচ্চার মতো। তো আপনারা যদি আলহামদুলিল্লাহ একটু কি বলবো, সবাই মিলেমিশে আমাকে সাপোর্ট দিন, একটু হেল্প করেন। আপনারা যদি কথার কথা, আমার এখানে 800 ভাই বোন আছেন আল্লাহর রহমতে। হ্যাঁ, এই 800 ভাই বোন যদি আল্লাহর রহমতে আপনারা একটু রেফারেন্স করেন, একটু পরিচিতদেরকে বলেন, আরে 800 ভাই বোন যদি একজন 5 জনকে ভর্তি করান, তা 5 কত 40, 4000 স্টুডেন্ট হয়ে যাবে, তাই না? বলেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি, আপনারা হচ্ছেন আমার সবচেয়ে বড় শক্তি। এই জন্য আমি আপনাদের কাছে একটু সাহায্য চাই, যেহেতু আমার আসলে কি বলে নতুন ভাবে শুরু করতেছি, আসলে এখানে অনেক খরচের ব্যাপার স্যাপার আছে, বা সব মিলে আসলে অনেক আয়োজন, হ্যাঁ, অনেক কিছু করতে হচ্ছে। তো এগুলো আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, বা এগুলোর জন্য আসলে অনেক হচ্ছে দরকার আর কি। তো যাই হোক, সবাইকে বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আশা করি আপনারা এটা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইল। আল্লাহ পাক আপনাদেরকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, অনেক উত্তম জীবন দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।